স্কুলের একটা অন্য বই থেকে পড়া শুনতে। কি কি বই? কি জানি একটা অন্য ধরনের ছিল। হ্যাঁ, অন্য ধরনের একটা বই লিখতাম। পড়াতা তুমি এনসিইআরটি পড়ো? সেরকম করে ট্যাক্সোনমিক্যাল এই জিনিসটা বই নাই। ট্যাক্সোনমিক্যাল এইড নাই তো, ওটা পুরানা ওটা আবার দিয়ে বলছে লিখতে। না, ওটা দরকার না। আচ্ছা, সে স্কুলে দিলে আমি ভাই দিচ্ছি ট্যাক্সোনমিক্যাল এইড, কিন্তু ট্যাক্সোনমিক্যাল এইড আগের সিলেবাসে ছিল। আমি ইয়ের পরে বুঝাই দিচ্ছি। নাই তো তোমাদের বইতে ট্যাক্সোনমিক্যাল আমাদের এইড কি মানে এটার হচ্ছে পরীক্ষা দিচ্ছে হার্বেরিয়াম, নাকি? হার্বেরিয়াম বলছে না? হ্যাঁ। হার্বেরিয়াম, তারপরে বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এইড। যেখানে যেখানে প্ল্যান্টস অ্যানিমালের স্যাম্পলকে, ওদের ড্রাইড বডিকে প্রিজার্ভ করে রাখা হয় ফর এক্সিবিশন অর রিসার্চ পারপাস। ঠিক আছে, আমি বলে দিব, তাও আছে আমার কাছে, ওটাও আছে। তো ফাঙ্গি, ফাঙ্গি হচ্ছে এমন একটা অদ্ভুত ধরনের অর্গানিজম, যেইটাকে না আমি বলতে পারবো প্ল্যান্ট, না আমি বলতে পারবো অ্যানিমাল। সেই জন্য এর আগের দিন যে আমি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বুঝালাম, তখন আমি বলেছিলাম যে ফাঙ্গাসের জন্য একটা আলাদাই কিংডম বানিয়ে দিয়েছে সায়েন্টিস্টরা, সেটার নাম হচ্ছে কিংডম ফাঙ্গি। এবার দেখো, একটা যদি এমনি ফাঙ্গাসের বডিটা দেখি, মাশরুম, হ্যাঁ মাশরুম, মাশরুম এগুলো সব ফাঙ্গাসই হয়। এগুলো দেখতে প্ল্যান্টের মতো মনে হবে, যেন এই যে রুট আছে, স্টেম আছে, তারপরে এদের একটা ক্যানোপি আছে, এরকম দেখে মনে হবে যেন একটা প্ল্যান্ট। কিন্তু এই রুট গুলোর মধ্যে, স্টেম গুলোর মধ্যে জাইলেম ফ্লোয়েম নাই। এগুলো ট্রু রুট, ট্রু স্টেম না। দুই নাম্বার কি, এরা ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে এদের মোড অফ নিউট্রিশন কি, হেটারোট্রপিক নিউট্রিশন। মানে এরা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে না, অন্য জায়গা থেকে এরা নিউট্রিশন পায়। তাহলে হেটারোট্রপিক কারা হয়, অ্যানিমাল কারা হয়? তাহলে এদের মোড অফ নিউট্রিশন অ্যানিমালের মতো, কিন্তু দেখতে প্ল্যান্টের মতো, কিন্তু ট্রু প্ল্যান্ট না। তাহলে এদেরকে কি বলবো, প্ল্যান্ট বলবো না অ্যানিমাল বলবো? তাই কোনোটাই বলবো না, একে বলবো ফাঙ্গি, কিংডম ফাঙ্গি। তাহলে কিংডম ফাঙ্গির জেনারেল ক্যারেক্টার, এই যে ব্র্যাকেট গুলো করবে, কিংডম ফাঙ্গির জেনারেল ক্যারেক্টার গুলো আগে দেখে নিই, যে এদের মধ্যে জেনারেল ক্যারেক্টার গুলো কি কি। এটা একটা ইউনিক কিংডম, হেটারোট্রপিক অর্গানিজম, মানে এরা ফটোসিনথেসিস করতে পারে না। এরা গ্রেট ডাইভার্সিটি, মানে অনেক রকমের ফাঙ্গাস হয়। মরফোলজি মানে অনেক রকমের দেখতে হয়। হ্যাবিট, হ্যাবিটেট মানে অনেক রকমের জায়গায় এরা থাকে। ইউ মাস্ট হ্যাভ সিন ফাঙ্গি, অনেক ময়েস্ট ব্রেডের উপরেও ফাঙ্গাস জন্মায়, রটেন ফ্রুটস এর উপরেও ফাঙ্গাস জন্মায়। তারপরে কোনো কোনো কমন মাশরুম, যেগুলোকে আমরা, যেগুলো এডিবল, যেগুলো আমরা খেতেও পারি। আবার হচ্ছে তোমার টোড স্টুল, ব্যাঙের ছাতা, এগুলো এক ধরনের ফাঙ্গি। তারপরে হচ্ছে মাস্টার্ড লিভস এর উপরে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়, তাতে করে হোয়াইট স্পট দেখতে পাওয়া যায়। রেকর্ড হচ্ছে তো? যেগুলো হচ্ছে তোমার ফাঙ্গাল অ্যাটাক দেখতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে তোমার ফাঙ্গাসের জন্য হয়। তারপরে দেখো, কিছু কিছু ফাঙ্গাস আবার প্যারাসাইটিকও হয়, মানে লিভিং হোস্টের বডি থেকে নিউট্রিশন নিয়ে খায়। যেরকম মনে করো আহ রিং ওয়ার্ম যে হয় আমাদের, চুলকানি, ওগুলো ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়। সাম ইউনিসেল, কোনো কোনো ফাঙ্গাস ইউনিসেলুলার হয়, একটাই সেল দিয়ে তৈরি। একটাই এক্সাম্পল আছে এটার, ইস্ট। আর যে ইস্ট দিয়ে আমরা ব্রেড, বিয়ার এগুলো বানাতে পারি। আবার কোনো কোনো ফাঙ্গাসের জন্য ডিজিজ হয়, প্ল্যান্ট অ্যানিমাল। যেমন একটা ডিজিজের নাম হচ্ছে হুইট রাস্ট। কোন ফাঙ্গাসের জন্য হয়? পুচিনিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট এক্সাম্পল। সাম আর সোর্স অফ অ্যান্টিবায়োটিক, কোনো কোনো ফাঙ্গাস থেকে আমরা অ্যান্টিবায়োটিক বানাই। এগুলো ছোটবেলায় পড়েছিলাম, কি, পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক বানাই। এগুলো হচ্ছে ফাঙ্গাসের একটা ইন্ট্রোডাকশন, কি কি ওরা হেল্পফুলও হয়, মানে কোনো কোনো ব্রেড, তারপরে এগুলো বানানোর জন্য ইউজ করা হয়, ওয়াইন। কোনো কোনো আবার ব্রেডকে আবার নষ্টও করে, যেমন ব্রেড মোল্ড, রাইজোপাস, অনেক ভ্যারাইটির ফাঙ্গাস হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে ফাঙ্গাস কোথায় থাকে, এখানে একটা হেডিং দিয়ে দাও, মানে এখান থেকে এই কয়েকটা লাইন হচ্ছে তোমার এদের হ্যাবিটেট। হ্যাবিটেট মানে কোথায় থাকে, পাশে লিখে রাখো হ্যাবিটেট। এরা তোমার এয়ারেও পাওয়া যায়, ওয়াটারেও পাওয়া যায়, সয়েলেও পাওয়া যায়, অন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস মানে প্ল্যান্ট অ্যানিমালের উপরেও পাওয়া যায়। এরা প্যারাসাইট হিসাবে থাকে।
এরা কিরকম কন্ডিশনে জন্মায়? ওয়ার্ম অ্যান্ড হিউমিড, হিউমিড প্লেসে এরা জন্মায়, একটু জলা জলা থাকবে, একটু ভেজা থাকবে, গরম থাকবে, ওরকম জায়গায় এরা জন্মায়। তারপরে হচ্ছে দেখো, রেফ্রিজারেটরে আমরা ফুড কেন রাখি? ভাই ফুড ইজ কেপ্ট ইন রেফ্রিজারেটর, কারণ কোল্ড কোল্ড প্লেসে হচ্ছে তোমার ফাঙ্গাল ইনফেকশন কম হয়, যে ইট প্রিভেন্টস ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন। এগুলো হচ্ছে হ্যাবিটেট। তারপরে এই যে সেকেন্ড পরের সেকেন্ড ব্র্যাকেটটা যেটা আমি করেছি, এই মানে পরের গোটা প্যারাগ্রাফটা, এটার পাশে লিখে রাখো সাইটোলজি, CYTOLOGY, সাইটোলজি, মানে এদের সেল গুলো কিরকম হয়, বডিটা কিরকম হয়, ঠিক আছে? দেখো, যদি এই যে এদের বডিটা এই ধরনের জিনিস দিয়ে তৈরি, এই যে ইয়েলো কালারের যেটা দেখাচ্ছি, এই ধরনের জিনিস দিয়ে তৈরি, ঠিক আছে? এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে হাইফি। মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট এগুলো। ফাঙ্গাসের বডিটা এরকম, এই যে অ্যাকচুয়াল হাইফির ছবি এখানে দেওয়া আছে, মানে রিবনের মতো, ঠিক আছে? ছোট ছোট হবে নাকি? হ্যাঁ, ওই রিবনের মতো সুতো সুতো দিয়ে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে হাইফি। তো এই হাইফি দুই রকমের হতে পারে। কোন হাইফির এই যে এই গোটাটাই, এইটাই একটা সেল, মনে করো এটা গোটাটাই একটা সেল, আর এই সেলের মধ্যে নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বলো তো, এইটাকে, এই সেলটাকে তুমি ইউনিনিউক্লিয়েটেড বলবা না মাল্টি নিউক্লিয়েটেড বলবা? একটা সেলের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস, হ্যাঁ কি না? তাই এরকম হাইফি হতে পারে। যদি এরকম হাইফি হয় তাহলে বলে কোয়ানোসাইটিক হাইফি। আরো একটা নাম আছে, এটার নাম অ্যাসেপ্টেট। আরো একটা নাম আছে, এটার নাম অ্যাসেপ্টেট। মানে এদের সেলগুলো সেপারেটেড না। আবার কোনো কোনো হয় দেখো, এই হাইফিটা দেখো সেপ্টাম দিয়ে সেপারেটেড, হ্যাঁ কি না? এই দেখো এখানে লেখা আছে সেপ্টাম। সেপ্টাম মানে একটা মাঝখানে ওয়াল থাকবে, সেল ওয়াল। আর একটা সেপ্টামের মধ্যে একটা করেই নিউক্লিয়াস থাকবে। তাহলে যদি হাইফিটা এরকম হয় তাহলে বলে সেপ্টেট হাইফি। সেপ্টেট হাইফি। তাহলে এদের, এরা কিন্তু আবার মাল্টি নিউক্লিয়েটেড না, এরা কিন্তু ইউনি নিউক্লিয়েটেড, মানে ইউনি মানে ওয়ান, একটাই নিউক্লিয়াস, ইউনি নিউক্লিয়েটেড। এরকম ধরনের জিনিস দিয়ে এদের বডিটা তৈরি, হাইফি বলে এগুলোকে। দেখো, এই যে দেখো হাইফি, এই যে সুতোর মতো জিনিসগুলো যে দেখা যাচ্ছে, এই যে গোটা বডিতে সুতোর মতো জিনিসটা, এইগুলোই হচ্ছে হাইফি। এবার হাইফি দিয়ে যে এই যে বান্ডিলটা যে তৈরি হলো, এই যে নিচের দিকে ওদের রুট গুলো যে দেখা যাচ্ছে, হাইফির বান্ডিলকে বলে মাইসেলিয়াম। হাইফির যে বাঞ্চটা, এক থোকা হাইফি, এটাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে এই জিনিসগুলো এখানে দেখো লেখা আছে, এটা হচ্ছে ওদের সাইটোলজি, মানে সেল গুলো কিরকম হয়। শুধুমাত্র একটাই এক্সেপশন আছে এটার মধ্যে, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট যেটা হচ্ছে ইউনিসেলুলার, বাদ বাকি সবই মাল্টিসেলুলার। দেয়ার বডি কনসিস্ট অফ লং স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচারস কল্ড হাইফি। দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ কল্ড মাইসেলিয়াম। এই যে হাইফির যে নেটওয়ার্কটা, এই যে বান্ডেলটা, এটাকে বলে মাইসেলিয়াম। সাম হাইফি আর কন্টিনিউয়াস টিউব ফিল্ড উইথ মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, যেগুলোকে বলে কোয়ানোসাইটিক হাইফি, ওই যে কোয়ানোসাইট। আর others have septate or cross walls in their hyphae, যেগুলোকে বলা হয় সেপ্টেট হাইফি। আর ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে তৈরি? ফাঙ্গির সেল ওয়াল কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এটা আমি আগের দিনও বলেছি। ব্যাকটেরিয়ার সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি, প্ল্যান্টের সেল ওয়াল সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে তৈরি, ফাঙ্গাসের সেল ওয়াল মনে রাখবা কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড দিয়ে তৈরি। পলি মানে কি মেনি, স্যাকারাইড মানে কি সুগার, অনেকগুলো সুগারের চেন দিয়ে তৈরি হচ্ছে ফাঙ্গাসের সেল ওয়াল। আচ্ছা, তারপরে চলে আসো, এই প্যারাগ্রাফটা করে দাও মোড অফ নিউট্রিশন। ওরা কিভাবে নিউট্রিশন পায়, নিউট্রিশন লিখে রাখো। কোন কোন ফাঙ্গি হয় স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক ক্লাস 10-এ আমরা পড়েছি, মানে কি ওরা হচ্ছে ডেড সাবস্ট্রেট থেকে ওরা নিউট্রিশন নেবে। এগুলো কিন্তু সবই হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, মানে কোনোটাই অটোট্রপিক না, সব কেউ ফটোসিনথেসিস করতে পারে না। তারপরে কেউ কেউ হয় আবার প্যারাসাইটিক, মানে কি প্ল্যান্ট আর অ্যানিমালের গায়ে এরা জন্মায়, ভিতরে বা বাইরে।
কেউ কেউ হয় আবার সিম্বায়োটিক, মানে একজন আর একজনকে হেল্প করবে। যেমন ফাঙ্গি অনেক সময় অ্যালগির সাথে অ্যাসোসিয়েট করে, ফাঙ্গি আর অ্যালগির অ্যাসোসিয়েশনকে লাইকেন বলে। আবার ফাঙ্গি অনেক সময় রুটস অফ হায়ার প্ল্যান্টের সাথে অ্যাসোসিয়েশন করে, ফাঙ্গি আর রুট অফ হায়ার প্ল্যান্টের অ্যাসোসিয়েশনকে মাইকোরাইজা বলে। এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে এটা আছে আবার। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, দুজন দুজনকে হেল্প করবে। ফাঙ্গি অ্যালগিকে হেল্প করছে, অ্যালগি ফাঙ্গিকে হেল্প করছে, বা ফাঙ্গি হায়ার প্ল্যান্টকে হেল্প করছে, হায়ার প্ল্যান্ট ফাঙ্গিকে হেল্প করছে। কিভাবে হেল্প করে আমি বলে দিই। তাহলে মোড অফ নিউট্রিশন: স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, সিম্বায়োটিক, এটসেট্রা। এবার চলে আসা হচ্ছে ওদের রিপ্রোডাকশন। এই বাদ বাকি গোটাটাই হচ্ছে রিপ্রোডাকশন। আর ফাঙ্গাসের রিপ্রোডাকশনটা একটু কমপ্লেক্স, কারণ সবগুলা ফাঙ্গাস একই রকম ভাবে রিপ্রোডাকশন করে না। কোনো কোনো ফাঙ্গাস আছে, কোনো কোনো ফাঙ্গাস আছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন তোমরা ছোটবেলায় পড়েছো, ফ্র্যাগমেন্টেশন, বডিটা মানে ছিঁড়ে যাবে, ওই ছেঁড়া পার্ট থেকে একটা ফাঙ্গাস হয়ে যাবে। তারপরে ফিশন, একটা সেল, এই যে বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন করেছো না, ফিশন প্রসেসেও করে। আবার বাডিং, ওই যে ইস্টের বাডিং করেছিলে, যে একটা ইস্ট এরকম বাড ফর্ম করবে, এই বাডটা ডিটাচ হয়ে আর একটা ইস্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর যদি ওরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে স্পোর দিয়ে করবে। স্পোর ফরমেশন মনে আছে? ছোট ছোট স্পোর গুলো যেগুলো জার্মিনেট করে ফাঙ্গাস হয়ে যায়, তাহলে স্পোর ফরমেশন করবে। ওদের স্পোর গুলোর নাম হচ্ছে তোমার কনিডিয়া, তারপরে স্পোরাঞ্জিও স্পোর, জু স্পোর, এগুলো হচ্ছে ওদের স্পোরের নাম। তাহলে ওদের মোড অফ রিপ্রোডাকশনকে, আমি যদি মোড অফ রিপ্রোডাকশনকে যদি দুটো পার্টে তিনটে পার্টে ডিভাইড করি, একটা হচ্ছে ভেজিটেটিভ, একটা হচ্ছে ভেজিটেটিভ, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। আর কোন কোন ফাঙ্গাস সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি কি বললাম? ফ্র্যাগমেন্টেশন, তারপরে কি যেন, ফিশন, আর একটা কি ছিল, বাডিং, আর একটা ছিল হচ্ছে বাডিং। এগুলো হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল দুটোই করবে স্পোর দিয়ে, দুটোই করবে হচ্ছে স্পোর দিয়ে। অ্যাসেক্সুয়ালের স্পোরের আলাদা আলাদা নাম, কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্পোরের আলাদা নাম তোমার হচ্ছে উস্পোর, অ্যাসকোস্পোর আর ব্যাসিডিওস্পোর। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই উস্পোর, অ্যাসকোস্পোর আর ব্যাসিডিওস্পোর। এখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে স্পোর টোর লাগে না, কিন্তু সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে স্পোর লাগে। এবার চলে আসো এদের সেক্সুয়াল সাইকেলটা কিভাবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি এরা করে তাহলে কিভাবে করে আমি বলে দিচ্ছি, দেখো মন দিয়ে। ধরে নাও এইটা হচ্ছে একটা মাশরুম, একটা ফাঙ্গাস। ওদের এরকম একটা বডি থাকে, এটাকে বলে ফ্রুটিং বডি। এই ফ্রুটিং বডি গুলো স্পোর বানায়, এই যে দেখো স্পোর বানায় ভিতরে, এদের ছোট ছোট এরকম চেম্বার থাকে, ওই চেম্বারের মধ্যে ওরা স্পোর বানায়। এই স্পোর গুলো হচ্ছে তোমার হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মনে আছে তো? যেমন স্পার্ম আর ওভাম হ্যাপ্লয়েড হয়, ওরকম হ্যাপ্লয়েড স্পোর বানায়। ধরে নাও একটা এটা মনে করো অন্য ফাঙ্গাসের স্পোর, স্পোর অন্য মাশরুমের স্পোর, এটা মনে করো অন্য মাশরুমের স্পোর। একটা প্লাস একটা মাইনাস নাম দিলাম। এই স্পোর গুলো যখন মাটিতে পড়ে, এই যে মাইনাস স্পোরটা মাটিতে পড়েছে, প্লাস স্পোরটা মাটিতে পড়েছে, মাটিতে পড়ার পরে এরা জার্মিনেট করে, যেরকম প্ল্যান্ট জার্মিনেট করে এরকম জার্মিনেট করে। বলো তো, জার্মিনেট করার পরে এই যে সুতোর মতো যে জিনিসগুলো আঁকালাম, এগুলোকে কি বলবো? এক্ষুনি পড়ালাম, হাইফি। এগুলোকে বলবো হাইফি। তো এই স্পোর গুলো হাইফি ফর্ম করছে। এবার দেখো এই প্লাসের হাইফি গুলো আর এই যে মাইনাস স্পোরের হাইফিটা দুটা একসাথে মিলে গেছে, হ্যাঁ কি না? দুটা এরকম টাচ করে। তাহলে যখন টাচ করবে মনে করো এটা প্লাসের হাইফি, এটা মনে করো প্লাস স্পোরের হাইফি, আর এইটা মনে করো মাইনাস স্পোরের হাইফি। এই দুটো এরকম ভাবে লেগে যায়। এবার কি হয়, যে প্লাস ফোরের হাইফির মধ্যে যে নিউক্লিয়াস আর মাইনাস ফোরের হাইফির যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ফিউশন হয়। একটা মনে করো স্পার্ম, একটাকে স্পার্ম হিসাবে ভাবো, একটাকে
ওভাম হিসাবে ভাবো, বুঝতে পারলাম? তাহলে কি হবে যে এর মধ্যে স্পার্ম আর ওভামের ফিউশনে কি তৈরি হয় বলো? জাইগোট। এদের মধ্যে এখন জাইগোট তৈরি হবে। এটা মনে করো, এটা একটা মনে করো জাইগোট, ঠিক? তাহলে জাইগোটটা হয়ে গেল 2n। এই হাইফিড সেলগুলো ছিল n হ্যাপ্লয়েড, ওভামেরটাও ছিল হ্যাপ্লয়েড n, n প্লাস n হয়ে গেল 2n। তারপরে কি হয় যে এই যে জাইগোটটা, মন দিয়ে শোনো, এই যে জাইগোটটা, জাইগোটটা এবার আবার জার্মিনেট করে, করে আবার হাইফি বানায়। হয়ে কি হয় যে এই জায়গাটাতে এরকম একটা আউটগ্রোথ তৈরি হয়, এটাকে বলে প্রাইমর্ডিয়া। এই আউটগ্রোথটা আবার বড় হয়, বড় হয়ে আবার ফ্রুটিং বডি বানায়। ওই ফ্রুটিং বডিটার ভিতরে আবার স্পোর তৈরি হয়, সেই স্পোর গুলো আবার বাইরে রিলিজ হয়, সেগুলো আবার জার্মিনেট করে অন্য স্পোরের হাইফির সাথে মিলে আবার রিপ্রোডাকশন করে। তাহলে স্পোর তৈরি করা, এই যে দেখো, মোটামুটি এই যে এখান থেকে এতটা, বলো তো স্পোর তৈরি করা কোন রিপ্রোডাকশন, সেক্সুয়াল না অ্যাসেক্সুয়াল? এই যে আমি এস লিখলাম তাই সেক্সুয়াল বলে দিলাম, এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু স্পার্ম আর ওভামের ফিউশন কি রিপ্রোডাকশন? সেক্সুয়াল রিপ্রোডাকশন। এইটা তার মানে ওদের লাইফ সাইকেলে একটা পার্ট অ্যাসেক্সুয়াল ফেজের মধ্যে দিয়ে যায়, যেখানে ওরা স্পোর তৈরি করে, আর একটা পার্ট সেক্সুয়াল ফেজের মধ্যে দিয়ে যায়, যেখানে ওরা গ্যামেট তৈরি করে এরকম করে ফ্রুটিং বডি বানায়। কি বুঝতে পারলে জিনিসটা? তার দুটাই করে। কেউ অ্যাসেক্সুয়াল, মানে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, তারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তাদেরকে করতেই হবে স্পোর বানানোর জন্য। যারা এটাই করে তারা কি করে? না, যারা দুটোই এটা ওদের লাইফ সাইকেল বলে যায়, এটা হচ্ছে ওদের লাইফ সাইকেল, ওটার কোনো পার্টিকুলার নাম নেই। এবার দেখো, তাহলে ওদের স্টেপ গুলো দেখো। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে স্যার কি হবে? আমি বলছি যে স্যার তুমি তো সেক্সুয়াল সাইকেলটা বুঝে না, এখানে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনেও যে স্পোর গুলোর কথা বলেছে, কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর, ওটা কিচ্ছু না। মনে করো আমি স্পোরাঞ্জিওস্পোরেরটা বলি। ধরে নাও এই যে রাইজোপাস ব্রেড মোল্ডের কথা শুনেছো, ব্রেড মোল্ড, রাইজোপাস, ওর স্পোরের ভিতর ওদের এই যে তোমার এই স্যাক লাইক স্ট্রাকচারটাকে কি বলে? স্পোরাঞ্জিয়াম। স্যাক লাইক স্ট্রাকচারটাকে বলে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামটা বার্স্ট হয়ে ভিতরের স্পোর গুলো বাইরে বেরিয়ে আসে, ওই স্পোর থেকে ডাইরেক্ট আর একটা রাইজোপাস হয়ে যায়। ওখানে কোনো হাইফি দিয়ে গ্যামেট ফর্মেশন হয়ে গ্যামেটের ফিউশন টিউশন ওগুলো হয় না। তাহলে এখানে কয়টা প্যারেন্ট থেকে এই নতুন অর্গানিজমটা হলো? কয়টা প্যারেন্ট লাগবে? ওয়ান সিঙ্গেল প্যারেন্ট। তাহলে সিঙ্গেল প্যারেন্ট মানে কোন রিপ্রোডাকশন? তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ব্যাপারটা বুঝলে তো? তো স্পোর এর ইনভলভ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও থাকে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে স্পোর থেকে ডাইরেক্ট ফাঙ্গাস হয়ে যাবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে তারা স্পোর বানায়, স্পোর গুলো জার্মিনেট করে, তাদের হাইফি গুলো ফিউশন হয়, সেখানে গ্যামেটের ফিউশন হয়, সেখান থেকে ফ্রুটিং বডি হয়, ফ্রুটিং বডির ভিতরে আবার স্পোর তৈরি হয়, সেগুলো আবার রিলিজ হয়, এগুলোর আবার জার্মিনেট হয়। তাহলে দেখো এদের সেক্সুয়াল সাইকেলের ইয়েটা কিরকম, স্টেপটা কিরকম, তিনটা স্টেপে হয়। প্রথমে মনে করো ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল অর নন মোটাইল গ্যামেটস কল্ড প্লাজমোগ্যামি। এই যে মনে করো এইটা একটা স্পোর ছিল, এটা একটা স্পোর ছিল, এই স্পোরের হাইফি আর এই স্পোরের হাইফি, এদের ফিউশন হলো। ফিউশন হয়ে এই হাইফির ভিতরে যে সেল, এই সেলের নিউক্লিয়াসের ফিউশন, সেলের নিউক্লিয়াসের ফিউশন বা গ্যামেটের ফিউশন, যেটাকে বলবো প্লাজমোগ্যামি। সেলগুলোর ফিউশনকে বলবো প্লাজমোগ্যামি, নিউক্লিয়াসের ফিউশনকে বলবো ক্যারিওগ্যামি। প্রথমে সেলগুলো ফিউজ করবে, তারপরে নিউক্লিয়াস গুলো ফিউজ করবে। অনেকটা এরকম দেখতে লাগবে। মনে করো এইটা হচ্ছে হাইফিটা, এইটা এর হাইফি। প্রথমে এর সেল, এর সেল হ্যাপ্লয়েড সেল, আর এর হ্যাপ্লয়েড সেলের আগে ফিউশন হবে, এটা হলো প্লাজমোগ্যামি। তারপরে সেল মেমব্রেন গুলো ফিউজ হয়ে যাবে, একটা কমন সেল মেমব্রেন তৈরি হবে, যার মধ্যে এর নিউক্লিয়াস আর এর নিউক্লিয়াসের ফিউশন হবে, মানে স্পার্ম আর ওভামের ফিউশন হবে, যেটাকে বলবো ক্যারিওগ্যামি। তারপরে এই
জিনিসগুলো থেকে আবার তোমার মিওসিস সেল ডিভিশন হয়ে মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর, তারপরে এই ওই যে যেটা বললাম এখান থেকে ফ্রুটিং বডি তৈরি হবে, ওই ফ্রুটিং বডিটা ধীরে ধীরে বড় হবে, এই বড় হয়ে এর ভিতরে আবার ছোট ছোট হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে। এবার হ্যাপ্লয়েড তৈরি হওয়ার জন্য কোন সেল ডিভিশন দরকার? মিওসিস সেল ডিভিশন দরকার। তাহলে when fungus reproduce sexually, two haploid hyphae of compatible mating type come together and fuse। এই যে বললাম যে দুটো হাইফি কাম টুগেদার পাশাপাশি আসে, ওদের ফিউশনটা হয়, প্রথমে সেলের ফিউশন হয় প্লাজমোগেমি, তারপরে নিউক্লিয়াসের ফিউশন হয় ক্যারিওগেমি, তারপরে জাইগোটটা থেকে নতুন আর একটা ফাঙ্গাস হয়ে যায়। এবার দেখো কোনো 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 আবার ফাঙ্গাস আছে যেখানে এই স্টেপটা একদম অ্যাকুরেটলি ফলো হয় না। ওদের এমন একটা স্টেপ আছে যেটার নাম হচ্ছে ডাইক্যারিয়ন ফেজ। ডাইক্যারিয়ন ফেজ আবার কি, যে এইটার মতো করে ভাবো জিনিসটা। মনে করো এটা একটা স্পোর, এটা একটা স্পোর, এ জার্মিনেট করলো এর হাইফি, এ জার্মিনেট করলো এর হাইফি, ঠিক। এবার প্রথমে কি হবে? প্লাজমোগেমি হবে, হ্যাঁ কি না? প্লাজমোগেমি মানে এর সেল আর এর সেলের ফিউশন হবে, ঠিক। সেলে প্লাজমোগেমির হওয়ার পরে কি স্টেপ ছিল? ক্যারিওগেমি মানে নিউক্লিয়াসের ফিউশন হবে। কিন্তু এই স্টেপটা এরা চেক করে যায়, এই স্টেপটা এরা চেক করে যায়। কি হয় অ্যাকচুয়ালি? সেলের ফিউশন হয়ে যায়, মানে দুটো সেলের ফিউশন হয়ে যায়, এই যে সেল দুটো ফিউশন হয়ে একটাই সেল বানালো, কিন্তু নিউক্লিয়াস দুটো ফিউশন হয় না। তাহলে একটা সেলের মধ্যে কয়টা নিউক্লিয়াস থেকে গেল? দুটো নিউক্লিয়াস। ডাই মানে দুই, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, এরকম স্টেজেই থেকে যায়। কিন্তু স্যার এটা কি মানে থ্রু আউট দ্য লাইফ এই স্টেজেই থাকবে না? যখন এখান থেকে যে ফ্রুটিং বডিটা তৈরি হবে, ফ্রুটিং বডিটা যখন তৈরি হবে, ফ্রুটিং বডির ভেতরে ছোট ছোট চেম্বার থাকে, ওগুলো ওগুলোর সেলের ভিতরে ওই যে ডাই ক্যারিয়ন স্টেজেই থাকে, ওইটার ভিতরে তখন হবে ক্যারিওগামি, পরে হয় ওদের ক্যারিওগামিটা হয় পরে, বুঝলাম। এখানে নিউক্লিয়াসের এবার ফিউশনটা হয়ে তারপরে নিউক্লিয়াসটার মিওসিস সেল ডিভিশন হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, ওই স্পোর গুলো বাইরে বেরিয়ে আসবে। তাহলে এরা অনেকটা টাইম একটা সেলের মধ্যে দুটা নিউক্লিয়াস নিয়ে কাটায়, তাই সেই জন্য এই স্টেজটাকে ডাইক্যারিয়ন বলে। দেখো এখানে লেখা আছে ইন সাম ফাঙ্গি দ্য ফিউশন অফ টু হ্যাপ্লয়েড সেলস, মানে হ্যাপ্লয়েড সেলের ফিউশন হলো ইমিডিয়েটলি রেজাল্টস ইন ডিপ্লয়েড সেল, মানে যেটা আগেরটার কথা বলছে, যে দুটো হ্যাপ্লয়েড সেলের ফিউশন হয়ে এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো। হাউএভার ইন আদার ফাঙ্গি, যেমন এক্সাম্পল অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস আজকে পড়বো, অ্যান ইন্টারভিয়ারিং ডাইক্যারিওটিক স্টেজ মানে n+n, দ্যাট ইজ টু নিউক্লিয়াই পার সেল অকার্স, একটা সেলের মধ্যে দুটা নিউক্লিয়াস হয়ে থাকে। Such condition is called dikaryon and the phase is called dikaryophase of fungus। পরে কিন্তু আবার প্যারেন্টাল নিউক্লিয়াই মানে ওই যে দুটা নিউক্লিয়াস যেটা বললাম যেগুলো আলাদা হয়েছিল, পরে ওগুলো ফিউজ হয়, এই যে দেখো লেখা আছে later the parental nuclei fuse and the cells become diploid, the fungi form fruiting bodies in which reduction division মানে পরে ওগুলো মিওসিস সেল ডিভিশন হয়ে তোমার ছোট ছোট স্পোর তৈরি হয়, ওই হ্যাপ্লয়েড স্পোর গুলো আবার বাইরে বেরিয়ে আসে, ওগুলোর থেকে আবার হাইফি বের হয়, ওগুলোর আবার ফিউশন হয়, এরকম চলতে থাকে। একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, ভিডিওটা দেখালে ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন একটু কমপ্লিকেটেড আছে, এটা অতটা সিম্পল না, এটার মধ্যে একটু প্যাচ আছে, ঝামেলা আছে। দেখো একটা মানে এমনি একটা ভিডিও দেখাচ্ছি, এই যে লাস্টের যেটা বুঝালাম ডাইক্যারিওফেজ, এইটা দেখো। এই যে এগুলো হচ্ছে ওদের হ্যাপ্লয়েড স্পোর, এই হ্যাপ্লয়েড স্পোর গুলো বের হচ্ছে। একটু কমিয়ে দিই বুঝলাম, নাহলে আটকে যাবে। organisms DNA. এগুলো হচ্ছে স্পোর, একটাকে প্লাস স্পোর ভাবো, একটাকে মাইনাস স্পোর ভাবো। এই যে স্পোর গুলোর জার্মিনেশন বলবো, Environment is found হ্যাপ্লয়েড Germany. হাইব্রিড তৈরি হলো,
You can see the hyphae এই যে হাইফি গুলো তৈরি হচ্ছে। প্রথম once একটা the two hyphae of opposite mating types join, they form. এই যে ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাসিডিয়াম মাশরুম, এগুলা থেকে এই যে হ্যাপ্লয়েড স্পোর বেরোচ্ছে। At the life cycle of the mushroom. এই এটা মনে করো অন্য মাশরুমের দুটো, মনে করো দুটো ডিফারেন্ট মাশরুমের স্পোর, এটা একটা মাশরুমের না, দুটো আলাদা আলাদা। এবার দুটো মাশরুমের দুটো স্পোর প্রথমে জার্মিনেট করবে। হ্যাঁ, সেম হয় না, ওটা তো সেক্সুয়াল রিপ্রোডাকশন না, তাহলে দুটো প্যারেন্ট লাগবে তো। তো এদের জার্মিনেশন হচ্ছে, এই যে হাইফি তৈরি হলো, হাইফি ফিউশন হলো, এটাকে বলবো প্লাজমোগ্যামি, মানে সেলগুলোর ফিউশন হলো। Once the two hyphae of opposite mating types join, এটা থেকে they form. হ্যাঁ, এরকম বেরোয় যাচ্ছে, ফিউশন হওয়ার পরে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। So now. এবার এই যে এখানে ছোট ছোট এরকম ফ্রুটিং বডি তৈরি হবে। এই যে দেখো ফ্রুটিং বডি তৈরি হলো। এই ফ্রুটিং বডির সেলগুলো কিন্তু ডিপ্লয়েড, যেহেতু প্লাজমোগ্যামি হওয়ার পরে ক্যারিওগ্যামি হয়ে গেছে, মানে নিউক্লিয়াসের ডিভিশন হয়ে গেছে। এগুলো এই যে এগুলো ভিতরে, এগুলোকে গিলস বলে। এই গিলস এর ভেতরে থাকে এরকম ছোট ছোট স্যাক লাইক স্ট্রাকচার, এগুলোকে ব্যাসিডিয়াম বলে। এই যে ব্যাসিডিয়াম, এই ব্যাসিডিয়ামের মধ্যে এই যে যে দুটো নিউক্লিয়াস আলাদা হয়েছিল ডাইক্যারিওট, এখন হলো ক্যারিওগ্যামি। এই যে এখন হ্যাপ্লয়েড সেল মিলে ডিপ্লয়েড সেল তৈরি হলো। এবার এটার মিওসিস সেল ডিভিশন হবে। মিওসিস সেল ডিভিশনে জানি আমরা চারটা সেল তৈরি হয়। এই যে দেখো চারটা স্পোর তৈরি হবে। প্রথমে হলো মিওসিস 1 হয়ে রিডাকশনাল ডিভিশন, তারপরে মিওসিস 2 ইকুয়েশনাল ডিভিশন হয়ে চারটা স্পোর তৈরি হয়ে ব্যাসিডিয়ামের আগায় লেগে থাকে। তারপরে যখন এটা পেকে যায় তখন এই স্পোর গুলো এই যে এরকম করে বাইরে বেরিয়ে আসে। Start the whole process over again. এই যে আবার এই যে স্পোর গুলো বাইরে, এগুলো আবার মাটিতে পড়বে। You কি understand? বুঝতে পারলা জিনিসটা, কথাটা? এটা কিন্তু আমি বললাম পরেরটা, মানে ডাইক্যারিওটিক যেটা বললাম ওইটা, যেখানে তোমার হচ্ছে কি জানো, প্লাজমোগ্যামি হচ্ছে, কিন্তু ইমিডিয়েটলি কি ক্যারিওগ্যামি হচ্ছে না, মানে নিউক্লিয়াস দুটোর ফিউশন হচ্ছে না। ওই এইরকম ডিপ্লয় মানে N+N ডাইক্যারিওটিক স্টেজেই এখান থেকে ফ্রুটিং বডি তৈরি হচ্ছে। ওদের সেলগুলোও ডাইক্যারিওটিক স্টেজেই আছে, মানে সেলের ভিতরে দুটা করে নিউক্লিয়াস। পরে ওই যে স্যাক লাইক স্ট্রাকচারটা যে বললাম ব্যাসিডিয়াম, এই যে এটার কথা ভাবো, ওর মধ্যে পরে ক্যারিওগ্যামি হচ্ছে। ক্যারিওগ্যামি হয়ে একটা জাইগোট তৈরি হচ্ছে। এবার ওই জাইগোটটার মিওসিস সেল ডিভিশন হবে, রিডাকশনাল ডিভিশন হয়ে দুটা, তারপরে ইকুয়েশনাল ডিভিশন হয়ে আরো দুটা, দুটা চারটা, টোটাল চারটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে। স্পোর গুলো বাইরে বেরিয়ে আসবে। কিন্তু ম্যাক্সিমাম কেসে কি হয়ে যায়, প্লাজমোগ্যামি হওয়ার সাথে সাথেই ক্যারিওগ্যামিও হয়ে যেতে পারে। ওটা কিন্তু ডাইক্যারিওট না, ওটা নর্মালটা। ঠিক আছে, যে ভিডিওটা দেখালাম ওটা ডাইক্যারিওটিক। কি বুঝতে পারলে তো? আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যে অ্যাসেক্সুয়াল স্পোর গুলো একটু দেখাবো। আচ্ছা, এগুলো যখন আসবে তখন আমি দেখিয়ে দিচ্ছি, কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর, এগুলো পরে দেখাচ্ছি। তাহলে এবার চলে আসবে 2.3, যেটা ছিল হচ্ছে আমাদের ফাঙ্গাস, তার আন্ডারে এবার ডিভিশন 2.3.1, মানে ফাঙ্গাসের আন্ডারে কি পড়বো এগুলা, কিংডমের আন্ডারে পড়ে ফাইলাম, ফাইকোমাইসিটিস ফাইলাম। তাহলে দেখো ফাইকোমাইসিটিস, এই যে এই ছবিটা হচ্ছে একটা ফাইকোমাইসিটিস এর ছবি, এই যে এ নাম্বার ছবিটা, হচ্ছে একটা ফাইকোমাইসিটিস। কত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে এই যে এইরকম দেখতে, এইরকম হয়ে আছে জিনিসগুলো, এইরকম। যাই হোক, ফাইকোমাইসিটিস এগুলোর সম্পর্কে আমরা কি কি জানবো, যে এরা হচ্ছে অ্যাকোয়াটিক হ্যাবিটেটে জন্মায়, মানে জলে জন্মায়, এন্ড ডিকেইং উড ইন ময়েস্ট এন্ড ড্যাম্প প্লেস, মানে মানে পচা কাঠের মধ্যে জন্মায়, ময়েস্ট এন্ড ড্যাম্প প্লেসে জন্মায়। অথবা এরা কেউ কেউ অব্লিগেট প্যারাসাইট অন প্ল্যান্টস। অব্লিগেট প্যারাসাইট মানে টোটাল প্যারাসাইট, মানে এদের বেঁচে থাকার জন্য অন্য আরেকটা প্ল্যান্ট লাগবেই লাগবে, ওই প্ল্যান্টের গায়ে এরা জন্মায়। অর করে লেখা আছে কিন্তু এগুলো সব, হ্যাঁ, মানে সবগুলো একই হয় না। কেউ কেউ হয় অ্যাকোয়াটিক হ্যাবিটেটে, মানে উড ময়েস্ট এগুলোর উপরে, এগুলা এখান থেকে নেয়। কেউ কেউ হয় প্যারাসাইটিক। আচ্ছা, তারপরে দেখো এদের মাইসেলিয়ামটা কিরকম।
অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়ানোসাইটিক। আবার দেখাচ্ছি মাইসিলিয়াম কিরকম, অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়ানোসাইটিক। এই যে দেখো, কোনটা ছিল অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়ানোসাইটিক, এই যে পরেরটা, মানে মাল্টিনিউক্লিয়েটেড। বুঝতে পারলা? অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়ানোসাইটিক, ওগুলো ভুলে যাবা না, ওগুলো একটু মনে রাখো। এদের মাইসেলিয়ামটা অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়ানোসাইটিক হয়। এদের রিপ্রোডাকশন কি, এখানে কোনো ঝামেলা নাই, এরা শুধু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ওই ঝামেলাটা নেই। কোন ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে? জু স্পোর দিয়ে করতে পারে অথবা অ্যাপ্লানোস্পোর দিয়ে করতে পারে। জু স্পোর মোটাইল হয়, মানে স্পোর গুলোর এরকম ফ্লাজেলা থাকে, চলতে পারে, যেহেতু এটা অ্যাকোয়াটিক হয়। এই স্পোর গুলোর টেইল থাকে স্পার্মের মতো, যেগুলো জলের মধ্যে সাঁতার কাটতে পারে। আবার অ্যাপ্লানোস্পোর মানে নন মোটাইল হয়, তাদের আবার এই স্পোর গুলোর ফ্লাজেলাম থাকে না। These spores are endogenously produced in sporangium. এবার দেখো এই কথাটার মানে কি, জু স্পোর বা অ্যাপ্লানোস্পোরের কথাটা মানে হলো, এটা হচ্ছে আমার অন্য একটা রেফারেন্স বইয়ের, আহ, ওই যে এস চাঁদ বইয়ের ওই পেজ থেকে। দেখো, জু স্পোর আর অ্যাপ্লানোস্পোর বলেছিল না। এই যে ধরো নাও, এইটার এক্সাম্পলটা বলি, এই যে এটা, এদের হাইফিটা, এই যে এরকম করে বড় হচ্ছে, এরকম করে বড় হচ্ছে হচ্ছে হতে হতে হয় কি, এন্ডোজেনিয়াসলি মানে ভিতরে ভিতরে, ভিতরে এরকম সেপ্টেট তৈরি হয়। প্রতিটা সেপ্টেট একটা একটা করে ছুটে ছুটে একটা একটা স্পোর হয়ে যায়। বুঝলে এবার? এগুলা হচ্ছে এক একটা স্পোর। আর যেহেতু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই এই স্পোর গুলোর থেকে ওই যে হাইপি টাইপি হয়ে ওগুলো ঝামেলা নাই, স্পোর গুলো মাটিতে পড়বে, এখান থেকে ডাইরেক্ট ফাঙ্গাস হয়ে যাবে। বুঝতে পারলা? তাহলে এইটা হচ্ছে তোমার আহ এই ধরনের হয় হচ্ছে জু স্পোর, অ্যাপ্লানোস্পোর। এই যে দেখো, জু স্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া, এগুলো সব হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যে পাশে লিখেছি আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে এটা করে। এটাও ওইডিয়াটাও হবে, এটা এখানে ভুল করে, এটা ওইডিয়াটাও এর মধ্যেই হবে। এগুলো নেই তোমাদের এনসিইআরটি তে, অত লাগবে না। এই যে দেখো, জু স্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই যে বললাম। তোমার হচ্ছে এই যে দেখো এখানে লিখেছি, এই যে জু স্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া ছিল না, জু স্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ভিতরে। এই স্পোর গুলো থেকে ডাইরেক্ট ফাঙ্গাস হয়ে যায়। তাহলে এদের স্পোর গুলোর নাম কি, ফাইকোমাইসিটিস এর স্পোর গুলোর নাম কি, জু স্পোর আর অ্যাপ্লানোস্পোর। জু স্পোর হলে চলতে পারবে, সাঁতার কাটতে পারবে, অ্যাপ্লানোস্পোর পারবে না। আর এই স্পোর গুলো কিভাবে তৈরি হয়? এন্ডোজেনাসলি। এন্ডোজেনাসলি মানে ইনসাইড, কিসের ভিতরে তৈরি হয়? স্পোরাঞ্জিয়ামের ভিতরে তৈরি হয়। এই যে দেখো, এদের স্পোরাঞ্জিয়াম গুলো তোমাদের এনসিইআরটির বইতে যে স্পোরাঞ্জিয়াম, এইটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এইটা। এর ভেতরে স্পোর গুলো তৈরি হয়, স্পোর গুলো বাইরে বেরোবে, ওই স্পোর গুলো তো জার্মিনেট করে আর একটা ফাঙ্গাস হয়ে যাবে। সিম্পল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তারপরে চলে আসো, এই জাইগোস্পোর। A zygospore is formed by the fusion of two gametes. These gametes are similar in morphology, isogamous or dissimilar, anisogamous or oogamous. দেখো, অনেক সময় হয় কি, যে স্পোর গুলোর ফিউশন হতে পারে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। জাইগোস্পোর ইজ ফর্মড বাই ফিউশন অফ টু গ্যামেটস। এবার দেখো, গ্যামেট গুলো যদি এই যে দেখো এখানে দুটো গ্যামেটের ফিউশন দেখিয়েছে। যদি গ্যামেট গুলো, এই যে দেখো মোটাইল, দেখো ফ্লাজেলা দেওয়া আছে, হ্যাঁ কি না? দেখো, যদি দুটো সেম সাইজের হয়, যদি স্পোর গুলো, গ্যামেট গুলো সেম সাইজের হয়, তাহলে আইসোগ্যামি। আইসো মানে সেম। একটা গ্যামেট যদি বড় হয় আর একটা গ্যামেট যদি ছোট হয়, তাহলে বলবো অ্যানাইসোগ্যামি। ঠিক। আর উগ্যামে কি, একটা গ্যামেট ছোট, এটার ফ্লাজেলাম আছে, মানে এটা মোটাইল, স্পার্ম যেরকম হয়। আর একটা গ্যামেট বড়, কিন্তু ওটার ফ্লাজেলাম নেই, ওটা নন মোটাইল, তাহলে ওটা বলবো হচ্ছে উগ্যামাস। তাহলে ওটা বলবো উগ্যামাস আর উগ্যামি। দেখো, আবার বলছি, আইসোগ্যামি, দুটোর সাইজ সেম, দুটোই মোটাইল, ফ্লাজেলা আছে মানে দুটোই মোটাইল। অ্যানাইসোগ্যামি, একটা বড় একটা ছোট, দুটোরই ফ্লাজেলাম আছে মানে দুজনেই মোটাইল।
এটা হয়ে গেলো অ্যানাইসোগ্যামি। আর উগ্যামি, একটা ছোট মোটাইল, একটা বড় নন মোটাইল, ওটা হয়ে গেলো উগ্যামি। এই তিন রকমের গ্যামেটের ফিউশন দেখতে পাওয়া যায় যদি এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এই যে এখানেও ডেফিনেশনও দেওয়া আছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। যাই হোক, দিস গ্যামেটস আর সিমিলার, যদি সিমিলার হয় তাহলে কি বলবো, আইসোগ্যামাস। যদি ডিসিমিলার হয় তাহলে দুই রকমের হয়, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। অ্যানাইসোগ্যামাসে একটা বড় মোটাইল, একটা ছোট মোটাইল। আর উগ্যামাসে কি হবে, একটা বড় নন মোটাইল আর একটা ছোট মোটাইল। বুঝতে পারলাম? তো এটা কি বললাম, এটা এটা কিন্তু আমি বললাম ফিউশন অফ গ্যামেট, মানে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, আগেরটা ছিল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্সাম্পল, মিউকর, রাইজোপাস, রাইজোপাসের আরেকটা নাম ব্রেড মোল্ড। আর অ্যালবিউগো, প্যারাসাইটিক ফাঙ্গি অন মাস্টার্ড, মাস্টার্ডের প্যারাসাইট হয় অ্যালবিউগো। এগুলোর থেকে অনেক ছোট কোশ্চেন আসতে পারে, স্পেশালি এক্সাম্পল গুলো ভালো করে দেখে রেখো। এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা হচ্ছে মিউকরের ছবি, এ নাম্বার ছবি, নিচে ক্যাপশনটা দেখবা, এ নাম্বারের পাশে দেখো লেখা আছে মিউকর। বি আর সি কিন্তু এটা না, বি সি আলাদা ছবি। এবার নেক্সট চলে আসা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। ফাইকোমাইসিটিস হয়ে গেল, এবার চলে আসো অ্যাস্কোমাইসিটিস। এদের কিন্তু ঝামেলা আছে, ওই যে তোমার স্পোর গুলোর জার্মিনেশন হবে, হাইফি ফিউশন হবে, প্লাজমোগামি, ওগুলোর ঝামেলা আছে। এদেরকে কমনলি স্যাক ফাঙ্গি বলে। দে দি অ্যাস্কোমাইসিটিস আর মোস্টলি মাল্টিসেলুলার হয়, এক্সাম্পল পেনিসিলিয়াম। কেউ কেউ ইউনিসেলুলার হয়, এক্সাম্পল একটাই আছে ইস্ট। ইস্টের সাইন্টিফিক নেম স্যাকারোমাইসিস, ফুল নেম স্যাকারোমাইসিস সেরিভিসি। মোড অফ নিউট্রিশন, এরা স্যাপ্টোফাইটিক হতে পারে, মানে ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিজম থেকে নিউট্রিশন নিতে পারে। কেউ কেউ ডিকম্পোজার হয়, কেউ কেউ প্যারাসাইটিক হয়, কেউ কেউ কপ্রোফিলাস হয়, কপ্রোফিলাস গ্রোয়িং অন কাউডাং। আচ্ছা, তারপরে দেখো এদের মাইসেলিয়াম গুলো কিরকম হয়। মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড। মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড। আবার ছবি দেখাচ্ছি, মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড, মানে কোনটা হয়ে গেল বলতো, ও উপরেরটা। এই যে ব্রাঞ্চও আছে, মাঝখানে সেপ্টেড আছে। কোনটা তোমার কোয়ানোসাইটিক, কোনটা সেপ্টেট, ওগুলো কিন্তু মনে রেখো। আগেরটা ছিল কোয়ানোসাইটিক ফাইকোমাইসিটিস, এটা কিন্তু সেপ্টেট, সেপ্টেট টাইপের হাইফি। আচ্ছা স্যার, এরা কি কোন ধরনের রিপ্রোডাকশন করে? এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করলে স্পোর দিয়ে করবে, কনিডিয়া না হচ্ছে ওদের স্পোরের নাম। প্রডিউস এক্সোজেনাসলি, আগেরটা ছিল এন্ডোজেনাসলি, এক্সোজেনাসলি মানে বাইরের দিকে। Exogenously on special mycelium called conidiophore. Conidia on germination produce mycelium. দেখো কনিডিয়ার ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ছিল, এটা হচ্ছে তোমার কনিডিয়া, এ নাম্বার ছবিটা দেখবা কনিডিয়া। এই যে এ আর বি, এ আর বি, এ বি সি তিনটাই কনিডিয়া। সি তে দেখো এখানে গোটা ফাঙ্গাসটার ছবি দেখা যাচ্ছে, এটা একটা পেনিসিলিয়ামের ছবি। এগুলো হচ্ছে পেনিসিলিয়ামের হাইফি গুলো। এই যে দেখো সেপ্টেট বলেছিল না, সেপ্টেট দেখা যাচ্ছে, এই যে সেপ্টেট। তো এই সেপ্টেট, এইবার এটা হচ্ছে একটা হাইফির ছবি, দেখো সেপ্টেট গুলো বোঝা যাচ্ছে। এই সেপ্টেট, প্রতিটা সেপ্টেটের ভিতরে স্পোর তৈরি হয়, স্পোর গুলোর নাম হচ্ছে কনিডিয়া। এই স্পোর গুলো যখন ফেটে ফেটে বাইরের দিকে বেরোয়, তখন এগুলোর থেকে আবার নতুন ফাঙ্গাস হয়ে যায়। কি বুঝলা? ডাইরেক্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন কনিডিয়া। এবার এটা যেহেতু একটু বাইরের দিকে হচ্ছে, বডির বাইরের দিকে স্পোর গুলো তৈরি হচ্ছে, তাই এক্সোজেনাসলি কথাটা লেখা আছে, এক্সোজেনাসলি। তো দেখো কনিডিয়া কি লেখা আছে, হ্যাঁ এটা তো বলেই দিলাম, যদি সেক্সুয়ালি অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন করে তাহলে কনিডিয়া। আর যেটার মধ্যে মাইসেলিয়ামটার মধ্যে তৈরি হয় কনিডিয়াটার, ওই মাইসেলিয়ামটার নাম হচ্ছে কনিডিওফোর। কনিডিয়া অন জার্মিনেশন প্রোডিউস মাইসেলিয়াম হলো। যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে কি করবে, তাহলেও স্পোরই লাগবে, কিন্তু ওই স্পোর গুলোর নাম হচ্ছে অ্যাসকোস্পোর। দেখো এদের এবার এইটা দেখাই, এই যে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখাই। দেখো এদের এই যে বডিটা,
এটা মনে করো একটা মেল, এইটা মনে করো ফিমেল, যার ভিতরে রেড 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 নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ধরে নাও ওটা মেল। যার মধ্যে ব্লু ব্লু কালারের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ওটা ধরে নাও ফিমেল। এই মেল হাইফি দেখো, এরকম একটা ছোট্ট স্যাক লাইক স্ট্রাকচার বানিয়েছে, ওটার নাম হচ্ছে অ্যাস্কোগোনিয়াম। আর এই আর একটা তোমার হচ্ছে ইয়ে বানিয়েছে। বলো। তারপরে হচ্ছে তোমার আর একটা স্যাক লাইক স্ট্রাকচার বানায়, যেটার নাম অ্যান্থেরিডিয়াম। এগুলো বইতে নাই, জাস্ট দেখো জিনিসটা বুঝতে, তাহলে সুবিধা হবে। এবার কি হচ্ছে যে এই দেখো এইখানে দেখাচ্ছে, দেখিয়েছে কি, যে এই যে স্যাক লাইক স্ট্রাকচারটা, এই যে এই ধরে নাও এইটা, এটা ধরে নাও এই যে এটা, আর এই স্যাক লাইক স্ট্রাকচারটা এটা ধরে নাও এটা, বুঝলা? তাহলে কি হলো বলতো, সেলের ফিউশন হলো। সেলের ফিউশনকে কি বলবো? সেলের ফিউশনকে কি বলবো? না সরি, সরি, সেলের ফিউশনকে প্রথমে বলবো হচ্ছে প্লাজমোগ্যামি। তারপরে সেলগুলোর ভিতরে নিউক্লিয়াসের ফিউশন হবে, নিউক্লিয়াসের ফিউশনকে কি বলবো? ক্যারিওগ্যামি। এই যে ক্যারিওগ্যামি হয়ে, এই যে ধরে নাও এখানকার একটা নিউক্লিয়াস আর এখানকার একটা নিউক্লিয়াস ফিউশন হয়ে এই একটা নিউক্লিয়াস বানালো, এই নিউক্লিয়াসটাকে কি বলবো? জাইগোট। বুঝলা? এবার জাইগোটটা কোন সেল ডিভিশন করবে? মিওসিস সেল ডিভিশন করবে। মিওসিস সেল ডিভিশন হলে কটা সেল তৈরি হয়? চারটা, 1 2 3 4, এই চারটা স্পোর তৈরি হলো। এই যে চারটা স্পোর তৈরি হলো, এই স্পোর গুলো আবার বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে এগুলো আবার জার্মিনেট করবে। এই যে এগুলো জার্মিনেট করবে, সেপ্টেট হয় ওদের হাইফি গুলো। আর অন্য দিক থেকে মনে করো আরেকটা মনে করো স্পোরের জার্মিনেশন হয়েছে, ওটাও আবার আসবে, ওটারও জার্মিনেশন হবে। তারপরে আবার কি হবে? আবার হবে প্লাজমোগ্যামি। বুঝতে পারছো তো জিনিসটা? তো এদের এই যে দুটো মানে প্লাজমোগ্যামি হওয়ার পরে একটা ফ্রুটিং বডি তৈরি হয়। এদের ফ্রুটিং বডিটার নাম হচ্ছে অ্যাসকাস। ঠিক আছে, এই ফ্রুটিং বডিটার নাম হচ্ছে অ্যাসকাস। আর এই অ্যাসকাস গুলো না সরি, ফ্রুটিং বডিটার নাম হচ্ছে অ্যাসকোস্কার। আর তার মধ্যে ছোট ছোট এরকম ইয়েগুলো থাকে, তোমার এই যে গোল গোল বডি গুলো, এগুলোর নাম হচ্ছে অ্যাসকাস, যার মধ্যে জাইগোটের গ্যামেটের ফিউশনটা হয়, মানে তোমার ক্যারিওগ্যামিটা যেখানে হয়। তারপরে ওই জাইগোট গুলো মিওসিস সেল ডিভিশন করে আবার স্পোর বানায়, সেই স্পোর গুলো বাইরে বেরোয়, আবার জার্মিনেশন। জিনিসটা হচ্ছে এরকম। তাহলে স্পোর যখন বানাচ্ছে, এই যে যখন স্পোর বানাচ্ছে, এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যখন এই স্পোরের গ্যামেট গুলোর ফিউশন হচ্ছে, প্লাজমোগ্যামি ক্যারিওগ্যামি, তখন আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। দুটো আলাদা প্ল্যান্ট, এটা একটা আলাদা প্ল্যান্ট, এটা একটা আলাদা প্ল্যান্ট। অত আশেপাশের পড়াটা অত পড়তে হবে না, এগুলা জাস্ট ছবিটা দেখো, আমি যেটা বললাম সেটা শুনলেই কাজ হয়ে যাবে, কারণ এত কিছু নাই বইতে। দেখো তাহলে এইবার এনসিইআরটির কথাতে আসো, যে এদের স্পোর গুলো যেগুলোকে কি বলে? অ্যাসকোস্পোর। ওই যে প্রথমে মনে করে এটা একটা অ্যাসকোস্পোর মেল, এটা একটা অ্যাসকোস্পোর ফিমেল, হুইচ আর প্রডিউসড এন্ডোজেনাসলি ইন এ স্যাক অ্যাস্কি। এই যে এগুলোর নাম হচ্ছে অ্যাস্কি। অ্যাস্কি আর সিঙ্গুলারে বলে অ্যাসকাস। এই যে এগুলো, এগুলোর ভিতরে এন্ডোজেনাসলি মানে ভিতরে, এক্সোজেনাসলি মানে বাইরে, বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এই অ্যাসকাসের মধ্যে এই স্পোর গুলো তৈরি হয়। অ্যাসকাস সিঙ্গুলারে বলে অ্যাসকাস। দিস অ্যাসকি আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটিং বডিজ কল্ড অ্যাসকোস্কার। এই যে অ্যাসকোকার্প, এই যে এটা হচ্ছে গোটাটা হচ্ছে অ্যাসকোকার্প, এই গোটাটা, এই গোটা ফ্রুটিং বডিটার নাম হচ্ছে অ্যাসকোকার্প। তার ভিতরে থাকে অ্যাসকি আর অ্যাসকাস, তার ভিতরে তৈরি হয় স্পোর, মিওসিস সেল ডিভিশন হয়। মানে এইটাকে ধরে নাও একটা অ্যাসকাস, এই অ্যাসকাসের ভিতরে দেখো স্পোর তৈরি হচ্ছে, মিওসিস সেল ডিভিশন। এক্সাম্পল: অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস, তারপর হচ্ছে ক্ল্যাভিসেপস, তারপরে নিউরোস্পোরা। এই যে এখানে যে বি নাম্বার ছবিটা আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাসপারজিলাসের ছবি, এই যে বি নাম্বার ছবিটা। এইটা কি বলতো? এই গোড়াটা কি হবে বলতো? স্যাক লাইক স্ট্রাকচারটা এটা কি হবে বলো? না স্পোরাঞ্জিয়াম কেন ওদের, বলো এটার নাম কি ছিল?
না, ভুল বললাম। ফ্রুটিং বডিটার নাম কি? ফ্রুটিং বডিটার নাম নাম হচ্ছে অ্যাসকোকার্প। এটার নাম হচ্ছে অ্যাসকোকার্প। আর এই অ্যাসকোকার্পের ভিতরে, মানে ছবিগুলো ক্লিয়ার নাই, এর ভিতরে যে ছোট ছোট এই যে স্যাক লাইক স্ট্রাকচার, ওগুলোর নাম হচ্ছে অ্যাস্কি। আর এই অ্যাস্কির ভিতরে মিয়োসিস সেল ডিভিশন হয়ে তৈরি হচ্ছে স্পোর। এবার বুঝলাম? এই স্পোর গুলো বাইরে আসবে, জার্মিনেশন হবে, অন্য স্পোরের হাইব্রিড সাথে মিলবে, আবার প্লাজমোগামী ক্যারিওগামী, ওখান থেকে আবার এরকম শুটিং হবে, তার ভিতরে আবার মিয়োসিস সেল ডিভিশনে আবার স্পোর, এরকম করে জিনিসটা চলতে থাকবে লাইফ সাইকেলটা। ঠিক আছে। আর এগুলোর আর কি আছে দেখো, সাম এক্সাম্পল তো বলেই দিলাম। এদের কিছু ইউজ দেখে নিই। যেমন নিউরোস্পোরা, নিউরোস্পোরাকে বায়োকেমিক্যাল এন্ড জেনেটিক ওয়ার্কে কাজে লাগানো হয়, মানে মেডিকেল ফিল্ডে। আর মেনি মেম্বার্স লাইক মোরেল এন্ড ট্রাফলস আর এডিবল এন্ড আর কনসিডার্ড ডেলিকেসিস, মানে এগুলোকে ডিশ, খুব দামি ডেলিকেসি, মানে দামি ডিশ হিসেবে খাওয়া হয়। এই যে ট্রাফলস, ট্রাফলস দেখেছো কখনো? এটা মশলা হিসেবে ইউজ করা হয় অনেক সময়। ট্রাফলস দেখেছো? এগুলো মেইনলি আমাদের ইন্ডিয়াতে এগুলা অত ইউজ হয় না, এগুলো আমেরিকান ফুড, ট্রাফলস। আচ্ছা, এইবার চলে আসো ব্যাসিডিওমাইসিটিস। দেখো ব্যাসিডিওমাইসিটিস, কমনলি নোন ফর্ম অফ ব্যাসিডিওমাইসিটিস আর মাশরুম, মাশরুম গুলো সব ব্যাসিডিওমাইসিটিস হয়, যত মাশরুম টাশরুম দেখো, মাশরুম। তারপরে হচ্ছে ব্র্যাকেট ফাঙ্গি অর পাফ বলস, কিরকম জায়গায় জন্মায়? গ্রো গ্রো ইন সয়েল অন লং এন্ড ট্রি স্টাম্পস, সরি লগস এন্ড ট্রি স্টাম্পস, মানে পড়ে থাকা কোনো কাঠের টুকরা, ওগুলোর মধ্যে জন্মায়। অথবা লিভিং প্ল্যান্ট বডির গায়েও এরা জন্মায় প্যারাসাইট হিসাবে। এক্সাম্পল রাস্ট এন্ড স্মার্ট, এগুলো সব হুইট আর মাস্টার্ড, এগুলোর ডিজিজের নাম, ফাঙ্গাল ডিজিজ। তারপরে এদের মাইসিলিয়ামটা কিরকম? ব্রাঞ্চড এন্ড সেপ্টেড। ছবি কি আবার দেখাতে হবে মাইসিলিয়ামটার? ব্রাঞ্চড এন্ড সেপ্টেড, মনে করছো তো ওইটা? এইবার দেখো হচ্ছে এদের অ্যাসেক্সুয়াল স্পোর এদের হয় না, নট ফাউন্ড। এদের সব কেউ এরা কেউ কেউ ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে, শুধুমাত্র ফ্র্যাগমেন্টেশন, বাদ বাকি সব হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। Sex organs are absent but plasmogamy is brought about by fusion of two vegetative। আর এইটাই হচ্ছে ওই যে ঝামেলাটা, যেখানে হচ্ছে তোমার ওই যে কি যেন ডাইক্যারিওটিক, ডাইক্যারিওটিক ব্যাপারটা হবে। ওই যে ভিডিওটা যে দেখালাম, মানে প্লাজমোগামি হবে, সেলের ফিউশন হবে, কিন্তু নিউক্লিয়াসের ফিউশন শুরুতেই হবে না। ওই দুইটা নিউক্লিয়াস নিয়েই ওদের হাইব্রিডটা তৈরি হবে, তার মধ্যে ফ্লুটিং বডিটা তৈরি হবে। ফ্লুটিং বডির ভিতরে সেলগুলোর ভিতরেও দুটো করে নিউক্লিয়াস। পরে যখন ওই যে একটা, ওই যে ভিতরে একটা স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হবে, স্যাক লাইক স্ট্রাকচারটার নাম হচ্ছে কি বলতো? ব্যাসিডিয়াম। ওই ব্যাসিডিয়ামের ভিতরে এবার দুইটা নিউক্লিয়াসের ফিউশন হবে, মানে ক্যারিওগামি হবে, হয়ে জাইগোট, জাইগোটটার মিওসিস হবে, হয়ে চারটা স্পোর তৈরি হবে, ওই স্পোর গুলো বাইরে বের হবে। এদের এইটাই হচ্ছে, এইটাই শুধু এই ব্যাসিডিওমাইসিটিসটাই একটু এই ঝামেলা, যে এখানে ডাইক্যারিওটিক হুইচ আলটিমেটলি গিভ রাইজ টু ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিয়াম তারপরে পরে ক্যারিওগামি হবে। ক্যারিওগামি এন্ড মিওসিস টেক প্লেস ইন দ্য ব্যাসিডিয়াম প্রোডিউসিং 4 ব্যাসিডিওস্পোর। দ্য ব্যাসিডিওস্পোর আর এক্সোজেনাসলি প্রোডিউসড, মানে বাইরের দিকে তৈরি হয় অন দ্য ব্যাসিডিয়াম। দ্য ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জড ইন ফ্রুটিং বডিজ কল্ড ব্যাসিডিওকার্প। তাহলে দেখো একটার পরে একটা বলে দিচ্ছি, কোনো ঝামেলার কিছু নাই। যে এইটা হচ্ছে তোমার অ্যাগারিকাস, এটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস এর মধ্যে পড়বে। এইটা হচ্ছে ওদের ফ্রুটিং বডি। এইটা হচ্ছে অ্যাসিডিও কার্প। অ্যাসিডিও কার্পের মধ্যে থাকে ছোট ছোট গিলস, এই গিলস এর মধ্যে থাকে হচ্ছে অ্যাসিডিয়াম, এই গিলস এর মধ্যে থাকে হচ্ছে অ্যাসিডিয়াম। বুঝলো এবার? এবার অ্যাসিডিয়ামের সেলটা ডাইক্যারিওটিক, মানে সেল একটা কিন্তু দুটা নিউক্লিয়াস, পরে এই নিউক্লিয়াসের ফিউশন হবে, ক্যারিওগামিটা এটার ভিতরে হবে, হয়ে জাইগোট তৈরি হলো। তারপরে এই জাইগোটটার, তারপরে এই জাইগোটটা হচ্ছে তোমার মিওসিস সেল ডিভিশন হবে, মিওসিস সেল ডিভিশন হয়ে চারটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, এই স্পোর গুলো বাইরের দিকে আসবে, তারপরে ওই স্পোর গুলোকে ওরা শেডিং করবে। বুঝলা? তারপরে এই স্পোরের জার্মিনেশন হবে, হাইফি তৈরি হবে,
অন্য আর একটা স্পোর আসবে, সেটার হাইপ্রি তৈরি হবে, হাইপ্রি তৈরি হলো, হাইপ্রি তৈরি হয়ে প্লাজমোগেমি হবে, মানে সেল এর ফিউশন হবে, কিন্তু তার ভিতরে নিউক্লিয়াস দুটো কিন্তু ওরকমই থাকবে। তারপরে এখান থেকে যখন আবার একটা ফ্লুটিং বডি তৈরি হবে, ওই ফ্লুটিং বডিটার ভিতরেও কিন্তু সেলগুলো ডাইক্যারিওটিক স্টেজেই থাকবে, মানে একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস। এই যে এইটার মধ্যে তোমার কি এস 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 কাসের মধ্যে, পরে এটার মধ্যে ক্যারিওগ্যামিটা পরে হচ্ছে, মানে এই নিউক্লিয়াসের ফিউশনটা পরে হচ্ছে জাইগোট, জাইগোট থেকে মিওসিস হয়ে চারটা স্পোর, ওই স্পোর গুলো বাইরের দিকে আসবে, সেগুলোর আবার শেডিং হবে। বুঝলাম? একটু একটু ইমাজিন করো, কিছু করার নাই, আমি আর কি ভিডিও ভিডিও দেখায়ও বুঝাচ্ছি, আর এর থেকে তো আর কিভাবে বুঝাবো, বুঝতে পারছো কি? মোটামুটি একটু ইমাজিন করো তাহলেই হবে। নামগুলো এত নামগুলো এত এখন কি করবা বলো, একবারে হবে না জানি। আর কি বলতো, একটা মানে ইয়ে বলছি, মানে সিক্রেট বলছি তোমার, এগুলাকে না, এগুলাতে বেশি কিন্তু এই চ্যাপ্টার গুলাতে কিন্তু বেশি লোড দিবা না, এগুলা চ্যাপ্টারে বেশি লোড দিবা না, এগুলা চ্যাপ্টারে এত নাম এত কিছু আছে না, এগুলা যদি বেশি চাপ নিয়ে নাও না, পরের দিকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ওগুলা সব ভুলে যাবে। মিনিট মিনিট বানায় ইউজ করতে হবে। না না না, এগুলা এগুলা যা করে রাখো, পরীক্ষার সময় যাও, মনে পড়লে লিখে দিবা, না মনে পড়লে ছেড়ে দিয়ে দিবা। আমি কিচ্ছু করার নেই, কিছু আর কি বলবো, টিচার হিসেবে বলা উচিত না, বাট আমার নিজেরই মনে থাকে না, আমাকে পড়ে নিয়ে পড়াতে হচ্ছে, প্রত্যেক বছর আমাকে পড়তে হয়, তোমরা আসার আগে আমাকে পড়তে হলো। মাস্টার মাস্টার, সাম কমন মেম্বার্স হচ্ছে অ্যাগারিকাস মানে মাশরুম, তারপরে হচ্ছে কি উস্টিলাগোস, স্মার্ট এন্ড পুচিনিয়া, রাস্ট ফাঙ্গাস। তোমাদেরকে হচ্ছে একটা ইয়ে দেখাই, হ্যাঁ, রাস্ট অফ হুইট। এই যে দেখো, এই যে রাস্ট অফ হুইট, এগুলা কিন্তু এই যে হুইটের গায়ে এই যে ব্যাসিডিওমাইসিটিস জন্মেছে কিন্তু, দেখেছো এরকম এই যে স্পট গুলো যে হয়ে যায়, এগুলো এগুলা কিন্তু ফাঙ্গাল ফাঙ্গাল ডিজিজ, এটাতে প্ল্যান্টের খুব ক্ষতি হয়, বাড়ির কাছে বাড়ির কাছেও হয়। তারপরে আর একটা কি ছিল, স্মার্ট, হ্যাঁ কি না, স্মার্ট, এই যে দেখো স্মার্ট ডিজিজ, এই যে সব থেকে ভালো হবে হচ্ছে তোমার এই ছবিটা, সব থেকে ভালো বুঝতে পারবো, কারণ এখানে কম্প্যারিজন করে বুঝিয়েছে একটার, মানে যেটা মানে হেলদি প্ল্যান্ট, সেটার হচ্ছে দেখো ইয়ে নেই, মানে কোনো ফাঙ্গাস টাঙ্গাস নেই, এটা হেলদি। এইটার দেখো এই যে স্মার্ট হয়ে গেছে, এগুলো সব ফাঙ্গাল ডিজিজ। কোনো পোকা। পোকা না রে, ফাঙ্গাস। এটা তো গম গাছ রে, হুইট। আরো ভালো ভালো ইন্টারেস্টিং চ্যাপ্টার আসবে, আমি শুরুতেই বলেছি, 11 এর শুরুতেই, যে শুরুর চ্যাপ্টার কিন্তু প্রচন্ড বোরিং। সেটা পরীক্ষা আছে। হ্যাঁ, শুরুর চ্যাপ্টার গুলো বোরিং, কিছু করার নাই, পরের দিকে ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ইভেন আমার সেল চ্যাপ্টারও ভালো লাগে পড়াতে, সেই জন্য আমি সেল দিয়ে শুরু করছিলাম। সেল, হ্যাঁ, এইগুলা দিয়ে শুরু করলে তোমরা ছেড়ে দিতে পারলে, শিওর, সেই জন্য সেল দিয়ে শুরু করছিলাম। দেখো, এগুলাতে বেশি লোড নিও না, আর বায়োলজি ছাড়ো না, বায়োলজি ছাড়ো না, বায়োলজিতে ভালো ভালো ইন্টারেস্টিং চ্যাপ্টার আসবে। আমার তো হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার পড়াতে খুব ভালো লাগে, তোমার হচ্ছে হার্টের চ্যাপ্টার, ওগুলা দারুণ আছে, দারুণ, ওগুলা ব্যাপক লাগবে পড়তে। তারপর হচ্ছে কিডনির চ্যাপ্টার, কিডনি এক্সক্রিশন, এক্সক্রিশনের চ্যাপ্টার পড়তেও খুব ভালো লাগে। আর একটা চ্যাপ্টার আছে হচ্ছে তোমার, শুনো, এই শোনো শোনো, আর একটা চ্যাপ্টার আছে মাসেল, মাসেল তোমার মুভমেন্ট, ওই চ্যাপ্টার গুলো দারুণ চ্যাপ্টার, এই 11 এই আছে, সব এগুলা 11 এই আছে। 12 তাহলে কি আছে? 12 এ আরো ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে, তোমার হচ্ছে জেনেটিক্স আছে,
মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স আছে, তারপরে হচ্ছে আহ তোমার কি জানো, কেন জেনেটিক্স ক্লাস টেনে ভালো লাগেনি? দ্যাট ইজ দ্য ফল্ট অফ ইওর টিচার। কি আমি কেমন পড়াইছি বলো তো? জেনেটিক্স, জেনেটিক্স আমার কাছে বুঝো ভালো লাগবে। আচ্ছা নাও এবার শোনো, এবার শুরু করি হচ্ছে লাস্ট টাইপ অফ ফাঙ্গাস 2.3.4 ডিউটেরোমাইসিটিস। এটাতে অত ঝামেলা নাই। কমনলি নোন অ্যাজ ইমপারফেক্ট ফাঙ্গি। কেন বলে? কারণ এর মধ্যে শুধু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর ভেজিটেটিভ রিপ্রোডাকশনই হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। বাদ বাকি এই যে এখান থেকে যা মার্কিং করা নাই এগুলো খবরদার পড়বা না। এগুলাকে আগে অন্য ক্যাটাগরিতে ধরতো, পরে অন্য ক্যাটাগরিতে, এগুলো লাগবে না। দেখো এই কি গো? বাদ দাও, তাহলে চলে যাও। নেক্সট দেখো, ডিউটেরোমাইসিটিস এর রিপ্রোডাকশন শুধুমাত্র অ্যাসেক্সুয়াল স্পোর দিয়ে হয়, যে অ্যাসেক্সুয়াল স্পোরটার নাম হচ্ছে কনিডিয়া। কথা বন্ধ করো, লাস্ট বার বললাম। অ্যাসেক্সুয়াল স্পোর দিয়ে হয় যেটা নাম হচ্ছে কনিডিয়া। কনিডিয়ার ছবি আমি একটু আগেই দেখালাম। এই যে এইটা ছিল হচ্ছে কনিডিয়া। এই যে এই এ বি সি, এই যে মনে পড়লো, এইটা ছিল হচ্ছে কনিডিয়া। তো এদের অ্যাসেক্সুয়াল স্পোরের নাম হচ্ছে কনিডিয়া। হয়ে গেল। এরা শুধু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর ভেজিটেটিভ রিপ্রোডাকশনই করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ঝামেলা নেই। আচ্ছা, এদের মাইসেলিয়াম, মাইসেলিয়ামটা হচ্ছে সেপ্টেট আর ব্রাঞ্চড। দেখাতে হবে না আশা করি। মানে যে একসাথে হয়ে থাকে যে হ্যাঁ? সেপারেট মানে যে একসাথে হয়ে থাকে যে। না, মাল্টি নিউক্লিয়েটেড না, ইউনি নিউক্লিয়েটেড। সাম মেম্বার্স, এদের মোড অফ নিউট্রিশন কি? স্যাপ্রোফাইট, কেউ কেউ হয় প্যারাসাইট, কেউ কেউ আবার হয় ডিকম্পোজার, আর কেউ কেউ হচ্ছে মিনারেল সাইক্লিং এ হেল্প করে, মানে নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। রাইজোবিয়াম, নস্টক, অ্যানাবিনা। এক্সাম্পল অল্টারেনিয়া, কি কোলেটোট্রিকাম এন্ড ট্রাইকোডার্মা। আমার নাম মানে প্ল্যান্টের, আমি নিজে জুলজি নিয়ে পড়ছি তো ওটা, সেই জন্য না আমার প্ল্যান্টের সায়েন্টিফিক নেম গুলো আসে না। জুলজি মানে আমি অ্যানিমাল নিয়ে পড়ছি। আচ্ছা চলে আসো তাহলে কিংডম। শোনো, কিংডম ফাঙ্গি শেষ। হ্যাঁ, কিংডম ফাঙ্গি হচ্ছে সব থেকে বড় ফাঙ্গি, মানে সব থেকে বড় কিংডম ছিল, ওটা শেষ। কিংডম প্ল্যান্টি আর কিংডম অ্যানিমেলিয়ার দুটো আলাদা আলাদা চ্যাপ্টার আছে। নেক্সট পরের দুটো চ্যাপ্টার, কিংডম প্ল্যান্টির আলাদা চ্যাপ্টার, কিংডম অ্যানিমেলিয়ার আলাদা চ্যাপ্টার। ঠিক? তাহলে স্যার এখানে কি লেখা? এখানে এমনি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লেখা, যে কিংডম প্ল্যান্টি হচ্ছে ইউক্যারিওটিক হয়। কথা বলছো কেন? কিংডম প্ল্যান্টিড সেলগুলো ইউক্যারিওটিক হয়, ক্লোরোফিল থাকে, তারপরে এদেরকে প্ল্যান্টস বলে। এরা কেউ কেউ হেটারোট্রপিকস হয়, যেমন ইনসেক্টিভোরাস প্ল্যান্ট গুলো যে হয় তোমার হচ্ছে পিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাইট্র্যাপ, ওরা আবার হেটারোট্রপিক হয় কারণ ওরা ইনসেক্টে খায়। কেউ কেউ প্যারাসাইটিক হয় যেমন কাসকুটা। তারপর হচ্ছে এই যে দেখো, ব্লাডার ওয়ার্ড, ভেনাস ফ্লাইট্র্যাপ, এগুলো হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট হয়। কাসকুটা হচ্ছে তোমার প্যারাসাইটিক প্ল্যান্ট হয়। এদের ক্লোরোপ্লাস্ট থাকে, সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এগুলো পরের চ্যাপ্টারে আরো ডিটেইলে আছে, ইভেন তাদের লাইফ সাইকেলটাও পরের চ্যাপ্টারে ডিটেইলে আছে। অন দি আদার হ্যান্ড অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া তো অটোট্রপিক হয় না, ওরা সবাই হেটারোট্রপিক হয়, ইউক্যারিওটিক হয়। এরা জেনারেলি মাল্টিসেলুলার হয়, এদের সেল ওয়াল থাকে না। তারপরে হচ্ছে এরা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট। যদি ডাইরেক্টলি হয় তাহলে হার্বিভোর, যদি ইনডাইরেক্টলি হয় তাহলে কার্নিভোর অর অমনিভোর। তারপরে এরা ডাইজেস্ট করে ফুডকে, এরা তারপরে ফুডকে প্রিজার্ভ করে ইন দা ফর্ম অফ গ্লাইকোজেন অর ফ্যাট। বলতো প্ল্যান্ট কোন ফর্মে ফুড স্টোর করে? গ্লুকোজ তো বানায়, কোন ফর্মে স্টোর করে? স্টার্চ। কিন্তু অ্যানিমাল স্টোর করে ইন দা ফর্ম অফ গ্লাইকোজেন অর ফ্যাট। মোড অফ নিউট্রিশন হলোজোইক, মানে ইনজেকশন অফ ফুড, তারপরে ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন। এদের ডেফিনিট গ্রোথ হয়,
প্ল্যান্টের কিন্তু ইনডেফিনিট গ্রোথ, প্ল্যান্ট সারা জীবন ধরেই গ্রোথ হতে থাকে, কিন্তু অ্যানিমালের ডেফিনিট গ্রোথ। এরা তারপরে হচ্ছে গ্রো ইনটু অ্যাডাল্টস এন্ড দেন হ্যাভ ডেফিনিট শেপ এন্ড সাইজ। তারপরে আমাদের অনেক যেগুলো হায়ার অ্যানিমাল তাদের সেন্সরি অর্গান থাকে, আই, ইয়ার, নোজ, এগুলো নিউরোমোটর মেকানিজম থাকে, ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলো এরা লোকোমোশনে কেপেবল। এগুলো সব জাস্ট জেনারেল ক্যারেক্টার দেওয়া। রিপ্রোডাকশন হচ্ছে বেশিরভাগই সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের ফিচার হয়। তার পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 4-এ এটা ডিটেলে আছে। এবার চলে আসো এখান থেকে যে ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন্স এন্ড লাইকেন, এখান থেকে কোয়েশ্চেন দিবেই দিবে। ফাঙ্গাস থেকে দিক না দিক, ভাইরাস, ভাইরয়েড, লাইকেন থেকে মানে খবর আমার পছন্দ করে এই পার্টটা। ভাইরাস, এই যে দেখে নাও দুইটা ভাইরাসের ছবি দেওয়া আছে। একটা হচ্ছে টিএমবি ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস, একটা ব্যাকটেরিওফাজ। এই ভাইরাস গুলো যখন এমনি বাইরে আসে, এয়ারে, ওয়াটারে বা সয়েলে, তখন এই ভাইরাস গুলো ক্রিস্টাল ফর্মে থাকে, বালির মতো ক্রিস্টাল ফর্মে থাকে, ক্রিস্টালাইন ফর্মে। আর তখন ওদের মধ্যে কোনো মুভমেন্ট, কোনো মেটাবলিজম মানে কোনো লিভিং যে ফিচার্স গুলো হয়, রেসপিরেশন, এগুলো কিছুই হয় না। সেই জন্য হোস্টের বডির বাইরে যখন এরা থাকে তখন এরা নন লিভিং। কিন্তু যখনই এরা কোনো হোস্টকে অ্যাটাক করলো, মনে করো হিউম্যানের ভিতরে ঢুকে গেল, হিউম্যানের সেলের যে মেশিনারি গুলো আছে, ধরে নাও মাইটোকন্ড্রিয়া, হিউম্যানের সেলের যে ডিএনএ, ওগুলোকে ইউজ করে ওরা আবার লিভিং হয়ে যায়। আর ওদের লিভিং হওয়ার একটাই মাত্র ফিচার, যে রিপ্রোডাকশন। ওদের লিভিং অর্গানিজমের ক্রাইটেরিয়া কি? গ্রোথ, মুভমেন্ট, হ্যাঁ কি না, রেসপিরেশন, এগুলো হচ্ছে। কিন্তু ওদের একটাই ওরা শো করে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। মানে হোস্টের বডিকে ইনফেক্ট করলো, তারপরে ওরা প্রফিউজলি নাম্বার ইনক্রিজ করতে থাকে। হ্যাঁ, হোস্টের সেলের ভিতরে, সেখান থেকে ফাটিয়ে আবার অন্য হেলদি হোস্টকে আবার অ্যাটাক করে, হেলদি সেলকে অ্যাটাক করে। তো ভাইরাস হোস্টের বডির বাইরে ক্রিস্টালাইন এন্ড নন লিভিং, আর ভিতরে ঢুকলে আবার লিভিং। তাই তাই জন্য এর কোনো কিংডমই নাই, বা কোনো কিংডমের আন্ডারে ভাইরাসকে ফেলা যায়নি। না প্ল্যান্টি, না অ্যানিমিলিয়া, না ফাঙ্গি, না হচ্ছে তোমার কি যেন ছিল, তোমার হচ্ছে প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস গুলোর ইয়েটার নাম কি ছিল, একদিন বললাম প্রোক্যারিওটিকের কিংডমটার নাম বলো না, মনেরা, কিংডম মনেরা, প্রোটিস্টা, কোনোটার আন্ডারেই ফেলা যায় না। তো দেখো এখানে যাই লেখা আছে যে ভাইরাস ডিড নট ফাইন্ড এনি প্লেস ইন ক্লাসিফিকেশন সিন্স দে আর নট কনসিডার্ড ট্রুলি লিভিং ইফ উই আন্ডারস্ট্যান্ড লিভিং এন্ড দোজ অর্গানিজম দ্যাট হ্যাভ এ সেল স্ট্রাকচার। ভাইরাসের প্রপার সেল স্ট্রাকচার নেই, তাই এদেরকে নন সেলুলার অর্গানিজম বলে। That are characterized by having an inert crystalline structure outside the living cell। মানে কোনো হোস্টের বডির বাইরে, এখানে লিভিং সেলটাকে হোস্ট হিসাবে ভাবো। হোস্টের বডির বাইরে ইনার্ট মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। যদি এগুলো এনসিইআরটির ভাষা কঠিন আমি জানি, এই ইনার্ট মানে ইনঅ্যাক্টিভ, ক্রিস্টালাইন মানে পাথরের মতো এগুলো স্ট্রাকচার হয়। তারপরে কি, কিন্তু যখনই এরা ওয়ান্স দে ইনফেক্ট এ সেল, যখনই ওরা একটা সেলকে ইনফেক্ট করে, তখন ওদের মেশিনারি গুলোকে ইউজ করে এরা লিভিং হয়ে যায়। আর এদের লিভিং হওয়ার একটাই ক্যারেক্টার, সেটা হচ্ছে রেপ্লিকেট দেমসেলফ, মানে ওদের নাম্বার ইনক্রিজ করে। আর তার জন্য হোস্টের ডিজিজ হয়ে যায়, আলটিমেটলি হোস্টটা মারা যায়, কিলিং দ্য হোস্ট। তাহলে উড ইউ কল ভাইরাস লিভিং অর নট? তাহলে তোমাকে উপরেরটা লিখতে হবে, এই যে এই কোয়েশ্চেনটার উপর এত অবধি তোমাকে লিখতে হবে, যতটা ব্র্যাকেট করে দিলাম। তো স্যার ভাইরাস, ভাইরাস কথাটার মানে কি? ভাইরাস কথাটার মানে হচ্ছে ভেনোমাস ফ্লুইড। ভাইরাস তো খুবই ছোট, দেখো এটা ডিসকভারি হওয়ার একটা গল্প আছে। একজন সায়েন্টিস্ট আছে দিমিত্রি লেভনস্কি। এ দেখলো কি, দেখলো কি টোব্যাকো বলে মানে তামাক গাছের মধ্যে একটা মোজাইক ডিজিজ হয়ে যাচ্ছে, মানে তামাক গাছের পাতাগুলোর মধ্যে স্পট হয়ে যাচ্ছে। তখন তারপরে ও করলো কি, যেহেতু এগুলো ব্যাকটেরিয়ার থেকেও স্মল, তাই ও এগুলো ডিসকভার করতে পারেনি। পরে বেইজের বেইজেরিনিক করলো কি, যে একটা ইনফেক্টেড টোব্যাকো প্ল্যান্টের পাতা নিল, মানে যেই টোব্যাকো প্ল্যান্টার মোজাইক ডিজিজ হয়েছে, ওর পাতাটা নিল, ওই পাতাটার থেকে জুসটাকে এক্সট্রাক্ট করলো।
করে ওটাকে ব্যাকটেরিয়া ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো, মানে এমন একটা ফিল্টার যেখান দিয়ে ব্যাকটেরিয়া যেতে পারবে না, ঠিক। তারপরে ওই ফিল্টার করার পরে ওই ফিল্টারের যে জুসটা ওটা নিয়ে অন্য অন্য একটা হেলদি টোব্যাকো প্ল্যান্টের মধ্যে দিল, দেখলো ওর টোব্যাকো ডিজিজটা মানে মোজাইক ডিজিজটা হয়ে যাচ্ছে। এটার থেকে কনক্লুশন কি? তার মানে ওই জুসটার মধ্যে এমন একটা কোনো বিষ, এমন একটা কোনো ভেনম আছে যেটা ব্যাকটেরিয়ার থেকেও ছোট, সেই জন্য ব্যাকটেরিয়া ফিল্টারকেও পাস করে গেল, ঠিক। পরে দেখলো কি যে আরো যখন আরো মানে হাই ম্যাগনিফাইং ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন তৈরি হলো, তখন দেখলো যে ওই ফ্লুইডের মধ্যে ছোট ছোট ক্রিস্টাল পাওয়া যাচ্ছে, ওই ক্রিস্টাল গুলো হচ্ছে ভাইরাস। বুঝলা, দেখো এখানে লেখা আছে demonstrated that the extract of infected plant of tobacco could cause an infection in healthy plants and called the fluid and contagium vivium fluidum, মানে infectious living fluid। এমন মানে পাতার রস যেটা লিভিং, যে কিনা অন্য পাতাকে অন্য গাছকে ইনফেক্ট করে দিচ্ছে। তারপরে আসলো ডব্লিউ.এম. স্ট্যানলি showed that virus could be crystallized and crystals consist largely protein। দেখলো কি ভাইরাস মেইনলি প্রোটিন দিয়েই তৈরি, ওদের ক্রিস্টাল গুলোকে টেস্ট করলো, দেখলো যে ওর মধ্যে প্রোটিন পাওয়া যাচ্ছে বেশিরভাগ। আর কি দে আর ইনার্ট, ইনার্ট মানে এক্ষুনি বললাম ইনঅ্যাক্টিভ আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল। ভাইরাস আর অব্লিগেট প্যারাসাইট, মানে ওরা প্যারাসাইট ছাড়া আর কোনো ওদের উপায় নাই। অব্লিগেট মানে কি বলবো, কম্পালসারি, কম্পালসারি প্যারাসাইট। তারপরে দেখো এবার হচ্ছে স্যার ভাইরাসের যে রেপ্লিকেট করছে, একটা ভাইরাস থেকে যে আরেকটা ভাইরাস হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওদের জেনেটিক মেটেরিয়াল আছে, নাকি না? জেনেটিক মানে কি, ডিএনএ আরএনএ নিশ্চয়ই আছে, না হলে ওগুলো রেপ্লিকেট করলো কিভাবে? তাহলে ভাইরাস এ কোনো কোনো ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল ডিএনএ হয়, কোনো কোনো ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল আরএনএ হয়। ডিএনএ স্ট্রাকচার মনে আছে? এই যে এরকম স্ট্রাকচার, এটা কি ডাবল স্ট্র্যান্ডেড না সিঙ্গেল স্ট্র্যান্ডেড? এটা ডাবল স্ট্র্যান্ডেড। সো দুই রকমের ভাইরাস পাওয়া যায়, ডাবল স্ট্র্যান্ডেড ডিএস, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। আবার কোনো কোনো ভাইরাস হয় এসএস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। সেরকমই আরএনএ ভাইরাসও দুই রকমের হয়, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, আবার সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এখানে কোনো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, কোনটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, কোনটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। So in addition to protein, virus also contain genetic material that could be either RNA or DNA। কিন্তু এমন কোনো ভাইরাস নাই যার মধ্যে আরএনএ ডিএনএ দুটাই থাকে, either RNA or DNA। আর ওদের জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু, এটা এত অব্দি ব্র্যাকেট করে দাও, ওদের জেনেটিক মেটেরিয়ালটা ইনফেকশিয়াস, মানে ওদের আরএনএ বা ডিএনএ আমাদের বডিতে ঢুকলেই ওই ডিএনএ আরএনএ থেকেই নতুন ভাইরাস হয়ে যাবে। ইন জেনারেল ভাইরাস দ্যাট ইনফেক্ট প্ল্যান্টস হ্যাভ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এই যেগুলো মনে রেখো, যে এই ভাইরাসগুলো জেনারেলি, জেনারেলি বলেছে সব না, প্ল্যান্টকে অ্যাটাক করে তারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হয়। আর ভাইরাস দ্যাট ইনফেক্ট অ্যানিমালস তারা সিঙ্গেল অর ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ অর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়। আচ্ছা, এইবার তোমাদের ভাইরাসের স্ট্রাকচারে চলে আসি। এই এই পরের প্যারাগ্রাফটা পড়ানোর আগে এই ছবিটা দেখো। এইটা হচ্ছে এমন একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার গায়ে এই ভাইরাসটা এসে বসে। এটা হচ্ছে ওদের যে ইয়েটা, এই ভাইরাসটা এসে বসে, এইরকম করে ওদের হুকটাকে এরকম করে ইনসার্ট করে দেয়। আর ওদের ভিতরে যে জেনেটিক মেটেরিয়াল আছে, ডিএনএ হোক আরএনএ হোক, এইটাকে এই ব্যাকটেরিয়ার মধ্যে ইনজেক্ট করে দেয়, এই ডিএনএ বা আরএনএটা। হলো, হওয়ার পরে কি হয়, ব্যাকটেরিয়ার তো নিজস্ব ডিএনএও আছে, তো ভাইরাল ডিএনএটা গিয়ে ওই ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে গিয়ে লেগে যায়। এবার ব্যাকটেরিয়ার জিন যখন এক্সপ্রেস করবে, তখন ভাইরাসের ডিএনএটা যেহেতু লেগেছে, ভাইরাসের জিনও এক্সপ্রেস করবে, হয়ে ভাইরাল প্রোটিন বানাবে। ভাইরাল প্রোটিন, এই যে এরকম ছোট ছোট প্রোটিন বানাবে, ছোট ছোট বাচ্চা ভাইরাস, ওগুলোর মধ্যেও ভাইরাল জেনেটিক মেটেরিয়াল থাকবে, এই যে এরকম। তারপরে এগুলো ব্যাকটেরিয়াটাকে ফাটিয়ে এগুলো বাইরে বেরিয়ে এসে নতুন অন্য ব্যাকটেরিয়াকে আবার অ্যাটাক করবে। তাহলে জেনারেলি কি এরা ব্যাকটেরিয়াকে খাচ্ছে। ফাজ মানে কি, খাওয়া। ব্যাকটেরিয়াকে খাচ্ছে, ব্যাকটেরিয়া ফাজ মানে এটা ভেবো না এটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ফাজ মানে ফাজ ভাইরাস, এটা যে ব্যাকটেরিয়াকে খাচ্ছে।
তো এর যে বডিটা, এর বডিতে কয়েকটা পার্ট দেখতে পাওয়া যায়, হেড, কলার, শিড আর টেইল ফাইবার। এবার হেড এর মধ্যে এই যে গোটা বডিটা যে দেখতে পাচ্ছ, গোটা বডিটা প্রোটিন দিয়ে তৈরি। গোটা বডিটা কি দিয়ে তৈরি বললাম? প্রোটিন দিয়ে তৈরি। খুবই হার্ড প্রোটিন, এমন হার্ড যে এটা ক্রিস্টাল, একদম বালির মতো হয়ে যায়। আর এই হেডের মধ্যে থাকবে হচ্ছে ওদের জেনেটিক মেটেরিয়াল, ভিতরেরটা। অন দি আদার হ্যান্ড, সব ভাইরাস এরকম হয় না, শুধু ব্যাকটেরিওফাজি এরকম মাকড়সার মতো দেখতে হয়। এটার মধ্যে ডিএনএ আগে আছে। হ্যাঁ, ডিএনএ অর আরএনএ, যে কোনো একটা। অন দি আদার হ্যান্ড, টোব্যাকো মোজাইক ভাইরাস, টিএমবি, এইগুলো এটা একটু অন্যরকম দেখতে হয়। টিএমবির এই যে এর বডিটা, এটাকে বলো, এটা হচ্ছে ওদের ক্যাপসুল। এদের হেডটা হচ্ছে এদের ক্যাপসুল। এদের হেডটা হচ্ছে কি? ক্যাপসুল। এদের বডিটাই ক্যাপসুল। আর এদের ক্যাপসুলের এক একটা ইউনিট, এই যে প্রোটিন দিয়ে তৈরি বললাম, এই এক একটা ইউনিটকে বলে ক্যাপসিড। স্যার, এর ক্যাপসিড কোনগুলো? এই যে যেগুলো দেখতে পাচ্ছ প্লেটের মতো, এগুলো হচ্ছে এক একটা ক্যাপসিড। তো কোনো কোনো ভাইরাসের ক্যাপসিড গুলো এরকম, মানে কি বলবো, মানে এরকম কলামের মতো অ্যারেঞ্জ থাকতে পারে। কোনো কোনো ভাইরাসের ক্যাপসিড গুলো এরকম লেগে এরকম এমন একটা জিওমেট্রিক একটা ফিগার বানাবে, যেমন এখানে দেখো একটা 3D জিওমেট্রিক ফিগারের মতো লাগছে, তাই কি না? এর এক একটা এরকম প্লেট হচ্ছে এক একটা ক্যাপসিড। আর এর এক একটা এগুলো হচ্ছে এক একটা ক্যাপসিড। আর দেখো, টিএমবি ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল কি দেওয়া আছে? আরএনএ। এই আরএনএটা দেখাচ্ছে বাইরে বের হয়ে আসছে, এরকম কিন্তু থাকে না। তুমি ইমাজিন করো আরএনএটা ভিতরে আছে, তোমাকে দেখানোর জন্য আরএনএটাকে এরকম করে বাইরে করে এরকম দেখিয়েছে জাস্ট। তাই বলে ভেবো না যে এটা বাইরে থাকে, ওটাই ক্যাপসুলের ভিতরে থাকে। বুঝলা কথাটা? তাহলে ম্যাক্সিমাম এদের বডিটা প্রোটিন, আর প্রোটিনের ভিতরে থাকে ওদের জেনেটিক মেটেরিয়াল। তো স্যার, ভাইরাস ইনডেস্ট্রাক্টিবল কেন? তুমি জানো আজ পর্যন্ত কোনো ভাইরাসকে মারার কোনো আহ, ওষুধ আবিষ্কার হয়নি। ভাইরাল ডিজিজের কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। আমাদের ধরে নাও ভাইরাল যে ডিজিজ গুলো হয়, সে ধরে নাও কাশি হলো, ভাইরাল ফিভার, ঠিক আছে? ওইটা, তাহলে স্যার আমরা যে জ্বরের ওষুধ খাই, ওটা ভাইরাসকে কিল করে না, তোমার জ্বরটাকে কমায়। তোমার ভাইরাসটা ঢোকার জন্য যে তোমার বডি টেম্পারেচারটা বেড়ে গেল, ওটাকে শুধু কমায়। বডি টেম্পারেচার বেড়ে গেলে অর্গান ফেলিওর হয়, তো সেই জন্য বডি টেম্পারেচারটাকে শুধু কমায়, ভাইরাসটাকে মারতে পারে না। তাহলে স্যার উপায় কি? তোমার বডি ভাইরাসটাকে মারবে। তোমার বডির যে নিজস্ব ব্লাডের মধ্যে কোন সেল থাকে বলো তো? হোয়াইট ব্লাড সেল। ওই হোয়াইট ব্লাড সেলই ভাইরাসকে মারবে, কিন্তু একটু টাইম লাগবে। যতদিন ভাইরাস গুলো, সবগুলো ভাইরাস না মরছে, ততদিন জ্বর থাকবে, ততদিন তোমাকে ওষুধ খেতে হবে। অ্যান্টিবডি ক্রিয়েট করে। অ্যান্টিবডি, ভাইরাসের এগেনস্টে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করতে পারে না। হ্যাঁ, ভাইরাস থেকে যদি কোনো টক্সিন সিক্রিট হয়, সেই টক্সিনটার এগেনস্টে অ্যান্টিবডি বানাতে পারে। কিন্তু ভাইরাসকে কিল করতে পারে না। ভাইরাসকে একমাত্র কিল করতে পারে ওই যে ফ্যাগোসাইটিক ডব্লিউবিসি, যেগুলো অ্যামিবার মতো ফ্যাগোসাইটিক করে ওই ভাইরাস গুলোকে খেয়ে নিবে। খেয়ে নিয়ে আমাদের এক্সক্রিটরি সিস্টেম দিয়ে বাইরে বের করবে, ওটাতে টাইম লাগবে। ততদিনে যদি ভাইরাস অনেক মাল্টিপ্লাই করে যায়, তাহলে বিপদ। যেমন একটা এক্সাম্পল, এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা ঢুকলে কোন ডিজিজ হয়? এই, ওইটা হলে তোমার মৃত্যু নির্ঘাত। তাহলে দেখো, যা বোঝানোর মোটামুটি বুঝিয়ে দিলাম ভাইরাস, খালি এখান থেকে মানেটা বলে দিই। ব্যাকটেরিয়াল ভাইরাস অর ব্যাকটেরিওফাজ, এগুলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, আর ইউজুয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এই যে দেখো, প্রোটিন কোট কল্ড ক্যাপসিড মেড আপ অফ স্মল সাবইউনিট কল্ড ক্যাপসোমিয়ার প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড। ওই যে প্রোটিন দিয়ে তৈরি যে ক্যাপসিডের ছবিটা দেখালাম, এগুলো ছোট ছোট সাবইউনিট দিয়ে তৈরি, যেগুলোকে বলে ক্যাপসোমিয়ার। These capsomeres are arranged in helical or polyhedral geometric form. স্যার, কোনটাতে হেলিকাল কোনটাতে পলিহেড্রাল? এই যে টিএমবি ভাইরাসটাতে হেলিকাল। দেখো অনেকটা এরকম স্প্রিং এর মতো, কি বুঝতে পারছো? এরকম স্প্রিং এর মতো করে আছে ক্যাপসুল গুলো, ক্যাপসিড গুলো। কিন্তু এখানে পলিহেড্রাল। কয়টা মাথা? 1 2 3, বুঝলা? কতগুলো হেড? 1 2 3, মানে পলিহেড্রাল মানে অনেকগুলো সাইড, বা এইভাবেও ভাবতে পারি 1 2 3 4 5, এরকম করে জিনিসটাকে ভাবতে পারি। একটা 3D জিওমেট্রিক ফর্মও দেয় অনেক সময় এই ক্যাপসিড গুলো। তাহলে হেলিকাল অর পলিহেড্রাল জিওমেট্রিক ফর্ম।
ভাইরাস কজ ডিজিজ লাইক মাম্পস, smallpox, herpes and influenza. AIDS is in human is also caused by virus. প্ল্যান্টেরও কিছু ভাইরাল ডিজিজ হয়, যেরকম মোজাইক ফরমেশন, লিফ রোলিং, মানে কি বলতো পাতাটা এরকম এরকম কুঁকড়ে যাবে। হ্যাঁ, ক্রাঞ্চি টাইপের একদম, মানে কুরকুরা হয়ে যাবে। তারপরে লিফ রোলিং এন্ড কার্লিং, তারপরে ইয়োলোইং এন্ড ভেইন ক্লিয়ারিং। ভেইন ক্লিয়ারিং এমন একটা ডেঞ্জারাস ভাইরাস, এই যে লিফের যে যে মিড রিব, লিফের মিড রিব আর মিড রিব থেকে যে ভেইনস গুলো বেরোচ্ছে, এই ভেইনস গুলোকে খেয়ে সাফ করে দেয় একদম, মানে ভিতরে এই ভেইনস গুলোর মধ্যে কি থাকে, জাইলেম ফ্লোয়েম, মানে গোটা লিফটাই শেষ। ডোয়ার্ফিং, মানে প্ল্যান্টটা মানে ভালো করে গ্রোথ হবে না, স্টান্টেড গ্রোথ। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম যে প্রত্যেকটা এই ডিজিজের ভাইরাসের নামগুলো খুঁজে বের করো। এর আগের দিনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই ভাইরাসের এই ডিজিজ গুলোর ভাইরাসের নামগুলো পাশে লিখে রাখবে। এর আগের দিনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা করেছো? কেউ করো নাই? হুম, কই দেখি কি কি ডিজিজ গুলো বলো না, মুখে বলো। কোথায়? হোক না, চ্যাট জিপিটি তাও তো রিসার্চ করছে। কলেরা, ভিব্রিও কলেরি, টাইফয়েড, স্যালমোনেলা এন্টারিকা অর স্যালমোনেলা টাইফি, তারপরে হচ্ছে টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, আর সাইট্রাস ক্যাঙ্কার, অ্যানথ্রাকনোনাস সাইক্লিন। এই এই ডিজিজ গুলোর নাম মানে প্যাথোজেন গুলোর নামগুলো লিখো রে, এগুলো ফালতু তোমাদের স্কুল কোশ্চেন বানায় তো, এগুলো দিয়ে দিলে মুশকিলে পড়ে যাবা। আমি এমনি এমনি বলছি না। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে ভাইরয়েডস। হুম, শোনো, ভাইরয়েডস মনে করো এটা হচ্ছে ভাইরাস, ভাইরাসের বাইরের দিকে ক্যাপসুল, প্রোটিনের ক্যাপসুল। শোনো, এই ভাইরাসের ক্যাপসুল, তার ভিতরে ওর জেনেটিক মেটেরিয়ালটা থাকে তো। এইবার ধরে নাও তুমি এই প্রোটিনের ক্যাপসুলটাকে বাদ দিলা, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়ালটা, এটা ধরে নাও আরএনএ, ভাইরাল আরএনএ। এই ধরনের ইনফেকশিয়াস এজেন্টকে বলা হচ্ছে ভাইরয়েড। এগুলো ভাইরাসের থেকেও ছোট হয়। তো in 1971, T.O. Diner discovered a new infectious agent that was smaller than virus and caused potato spindle tuber disease. এটা একটা পটেটোর একটা ডিজিজ। It was found to be free RNA, শুধুমাত্র আরএনএটা, কোনো প্রোটিন টোটিন দিয়ে ঘেরা না, ভাইরাসের মতো। It lacked the protein coat that is found in viruses. Hence the name viroid. The RNA of the viroid was low molecular weight, মানে অনেক ওজনটা কম হয়। আচ্ছা, এবার চলে আসো প্রায়ন। এমন কিছু প্রোটিন পাওয়া গেছে, ফ্রিলি প্রোটিন, যে প্রোটিন গুলো আবার ইনফেকশিয়াস হয়, এই প্রোটিন গুলোকে বলা হয় প্রায়ন। এগুলোর সাইজ কিন্তু আবার মানে ভাইরয়েডের মতো অত ছোট না, ভাইরাসের মতো বড়ই হয়। মানে মনে করো একটা প্রোটিনের এরকম ক্লাস্টার। এই প্রোটিন গুলো ইনফেকশিয়াস। মডার্ন মেডিসিন সার্টেন ইনফেকশিয়াস নিউরোলজিক্যাল ডিজিজ, মানে ব্রেন খারাপ করে দেওয়ার মতো ডিজিজ কিছু পাওয়া গেছে, were found to be transmitted by agent consisting of abnormally folded proteins only. কিন্তু এদের সাইজ কিন্তু ভাইরাসের মতো, ভাইরয়েডের মতো না। যেমন এদেরকে প্রায়ন বলে, যেমন একটা দেখো, একটা ডিজিজের নাম কি, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, বিএসি। এটার আরেকটা নাম হচ্ছে ম্যাড কাউ। মানে এই প্রোটিনটা যদি কাউয়ের বডিতে ঢোকে কোনোভাবে, যদি এটা ব্রেনে চলে গেল, তাহলে কি বললাম, নিউরোলজিক্যাল ডিজিজ করে দিবে, মরে যাবে, মানে কাউটা পাগল হয়ে গেল, এটা শেষ। ডিজিজ ইন ক্যাটল এন্ড, এটা মানুষেরও হতে পারে, দেখো না, মানুষেরও হতে পারে। ইটস অ্যানালোগাস ভেরিয়েন্ট। দেখো, অ্যানালগাস মানে হচ্ছে স্ট্রাকচারালি সেম, মানে দেখতে প্রায় একই রকম, কিন্তু ফাংশনটা আলাদা। অ্যানালগাস ভেরিয়েন্ট, যেটা নাম হচ্ছে সি আর জ্যাকব ডিজিজ, সিজি ডে, এটাও হিউম্যানেরই হয়, কিন্তু ওর সিমটমস গুলো ওই ম্যাড কাউয়ের মতনই। আচ্ছা, এবার চলে আসো লাইকেন, লাস্ট ওয়ান, লাইকেন। ওই যে একটু আগে বললাম না, ফাঙ্গাস সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে,
সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কি, মনে করো অর্গানিজম এ এন্ড অর্গানিজম বি দুজন দুজনকে হেল্প করছে। ধরো না আমি বললাম অর্গানিজম এটা হচ্ছে ফাঙ্গাস, অর্গানিজম এটা হচ্ছে ফাঙ্গাস, অর্গানিজম বিটা মনে করো অ্যালগি। এবার অ্যালগি, অ্যালগি তো গ্রিন কালারের হয়, মানে ওর মধ্যে ক্লোরোফিল থাকে, হ্যাঁ কি না, ক্লোরোফিল থাকে। এবার ক্লোরোফিল থাকে মানে ও কি ফটোসিনথেসিস করতে পারবে, মানে ও ফুড বানাতে পারবে। তো কি করে এ, অ্যালগিটা ফাঙ্গাসকে ফুড প্রোভাইড করে, ফুড, ঠিক। এবার ফাঙ্গি যেটা যে অ্যালগির সাথে আছে, ফাঙ্গির রুট গুলো যে মাইসিলিয়াম গুলো যে হয়, মাইসিলিয়াম গুলো দিয়ে ওরা ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট কে অ্যাবজর্ব করে, ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট কে অ্যাবজর্ব করে ও ওটা দেয় অ্যালগিকে। তাহলে অ্যালগিকে দিচ্ছে ওয়াটার, নিউট্রিয়েন্টস প্লাস শেল্টারও দেয়, অ্যালগি থাকার জায়গাটাও দেয়, শেল্টার। তাহলে ফাঙ্গি যে অ্যালগিকে হেল্প করছে ওয়াটার, নিউট্রিয়েন্ট আর শেল্টার দিয়ে, অ্যালগি আবার ফাঙ্গিকে হেল্প করছে ফুড দিয়ে। অ্যালগি যে গ্রিন পার্টটা যার ক্লোরোফিল আছে, যে গ্রিন পার্টটা ওটাকে বলা হয় ফাইকোবায়ন। গ্রিন পার্টটাকে বলে, মানে অ্যালগাল পার্টটাকে বলে ফাইকোবায়ন, ফটোসিনথেসিস থেকে ফাইকোবায়ন। আর ফাঙ্গার যে নন গ্রিন পার্টটা ওটাকে বলা হয় মাইকোবায়ন, ওটাকে বলা হয় মাইকোবায়ন। আর ফাঙ্গাস আর অ্যালগির অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে লাইকেন, ফাঙ্গাস আর অ্যালগির অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে লাইকেন। তাহলে দেখো লাইকেন, লাইকেন আর symbiotic association, that is mutually useful association between algae and fungi. Algae component is known as phycobion, fungal component is known as mycobion. তোমার which are autotrophic and heterotrophic respectively, এই যে এই ধরনের লাইনগুলো খুব কনফিউজিং হয়, বোঝো কিন্তু এটা এনসিইআরটি পড়াটাও কিন্তু একটা আর্ট। ফাইকোবায়নটা আগে আছে রেসপেক্টিভলি, কথাটা মানে বোঝো পর পর, হাইকোবায়নটা আগে আছে তাই অটোট্রপিকটা আগে হবে, মাইক্রোবায়নটা পরে আছে তাই হেটেরোট্রপিকটা পরে হবে। কথাটা বোঝো কিন্তু, লাইনটা এগুলো এনসিইআরটি তে না কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে শর্টে লেখার জন্য। মানে ফাইকোবায়ন এন্ড ফাঙ্গাল বায়ন, মাইক্রোবায়ন হুইচ আর অটোট্রপিক এন্ড হেটেরোট্রপিক রেসপেক্টিভলি, মানে ফাইকোবায়নটা অটোট্রপিক আর মাইক্রোবায়নটা হেটেরোট্রপিক। তাহলে অ্যালগি কি করে, অ্যালগি ফুড বানায় দিয়ে ফাঙ্গিকে দেয়, আর ফাঙ্গি কি করে শেল্টার, মিনারেল, নিউট্রিয়েন্ট, ওয়াটার এগুলো অ্যালগিকে দেয়, তাই এদের ক্লোজ অ্যাসোসিয়েশন হয় এগুলো। আহ দেখো একটা জিনিস বলি যে সো ক্লোজ দেয়ার অ্যাসোসিয়েশন হ্যাজ গিভেন, হ্যাঁ লাইকেন একটা দারুণ জিনিস, লাইকেন না কখনো পলিউটেড এরিয়াতে হয় না, দে ডু নট গ্রো ইন এ পলিউটেড এরিয়া। তো ধরে নাও কোনো একটা পুকুর আছে, পুকুরটা কত বেশি পলিউটেড কত কম পলিউটেড ওটা লাইকেন দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। যদি ওই পুকুরের মধ্যে অনেক বেশি লাইকেন পাই মানে পুকুরটা ভালো, পরিষ্কার বা পলিউটেড না হতো। আর যদি কম কম লাইকেন পাই বা একদম লাইকেন না থাকে তার মানে বেশি পলিউটেড। তো দে আর ভেরি গুড পলিউশন ইন্ডিকেটরস। যাও। So it is a lighted test. হ্যাঁ